সুস্থ রয়েছো। আমাদের আজকে মূলত মাস্টার টপিক কোর্সের 4 নাম্বার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এবং 4 নাম্বার ক্লাসটি হচ্ছে কিন্তু আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু, যেটাকে আমরা বলি কিন্তু কোষের শক্তিঘর এবং মাইটোকন্ড্রিয়া। সো আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা বোর্ডে সকল লেখা একটু কাইন্ডলি একটু কমেন্টে সবাই একটু জানাও, আর কে কোথা থেকে দেখছো সেটা একটু জানাও। ওকে, আমাদের পেজবাসী তোমরা কে কোথা থেকে দেখছো এটা একটু কাইন্ডলি আমাদের যদি একটু জানাতে আমাদের ক্লাস নিতে খুবই সুবিধা হতো আর কি। ওকে, আচ্ছা, তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে এটা যদি একটু বলো আমাদের খুবই ভালো হয়, আমরা নিজেরা একটু ইন্সপায়ার্ড হই আর কি। আমাদের ক্লাসটা শুরু করতে একটু লেট হয়ে যাচ্ছে, এটা আমরা জানি, একটু সেট আপে একটু প্রবলেম হচ্ছে, এই কারণে আজকে একটু নেটওয়ার্কেরও বেশ ঝামেলা আর কি, নেট কজও হচ্ছে আর কি। এটা নেটওয়ার্কে বেশ ঝামেলা আজকে, 4G নেটওয়ার্ক তো নাই একদম। আচ্ছা, সাউন্ড কি এখনো শোনা যাচ্ছে না? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে ঠিকভাবে? ইজ এ সাউন্ড ইজ নেটওয়ার্কে খুবই বাজে সমস্যা তো আজকে। ওয়াইফাই তো নাই, ওয়াইফাই তো নাই। আমাদের এখানে এখনো কমেন্টও আসে না, নো কমেন্টস ইয়েট। আমাদের পেজ পেজ থেকে কমেন্ট আসছে না, পেজে মোটামুটি ঠিক আছে, বাট গ্রুপের আচ্ছা, যারা পেজে রয়েছে পেজ থেকে কি শোনা যাচ্ছে সাউন্ড? গ্রুপ থেকে কি শোনা যাচ্ছে? কিছুই বুঝে উঠতে পারছি না যদি বা। হ্যাঁ, সাউন্ডের সমস্যা, নেট কি আবার কি সবকিছু ব্ল্যাক আউট করে দিচ্ছে নাকি আবারও? বুঝলাম না। কোনো দিক থেকে আসে না না, মানে ফোনের ইন্টারনেটও আসে না আর কি, এটা শিট। হুম, ক্লিয়ার। আচ্ছা, পেজে যারা যারা রয়েছে তারা থ্যাংক ইউ। আমরা একটু আমাদের যেটা সিক্রেট গ্রুপ মাস্টার টপিক করছে ওইখানে একটু নেট কানেকশনটা একটু ঠিক করছি, আমরা খুব দ্রুতই তোমাদের ক্লাসটা শুরু করে দেবো আর কি এটা। আর যদি আজকে ধরে রাখো যে নাই যদি যাওয়া যায় ইয়া থেকে, এখান থেকে, তাহলে পেজ থেকে টোটাল ক্লাসটা ইয়ে নিতে হবে আর কি এটা। হ্যাঁ, পেজ থেকে গ্রুপে শেয়ার দিতে হবে, এছাড়া তো আর কিছু শোনা যাচ্ছে না। ওই যে এখানে কমেন্ট আসে দেখো তো। না থাক, যেভাবে সেভাবে ক্লাস না, সমস্যা নেই। সবার কি নেটের একই অবস্থা? কিসে পেজে? পেজের সৌরভ একটু দেখ। এতক্ষণ ধরে চিল্লাইতেছে, কারো কোনো খোঁজ শব্দ নাই, কোনো কিছু নাই। হোয়াটস অ্যাবাউট দ্য গ্রুপ ম্যান?
আচ্ছা আমি জানি না এখন গ্রুপেটা চলো। আচ্ছা আমি জানি না এখন গ্রুপেটা, আচ্ছা ঠিক আছে, যদি না হয় তাহলে চলো আজকে আমরা মূলত পেজ থেকে যে আর কি একটা কাজ করো আর কি, এটা ক্যান্সেল করে দে, অটোমেটিক্যালি আবার শুরু করে দাও তোমরা ইয়েতে থেকে আর কি। আচ্ছা যারা যারা লাইভে রয়েছে আর কি, আমরা জাস্ট একটা মিনিট একটু অপেক্ষা করি আর কি। এটা একটা মিনিটের মধ্যে আমরা দেখি আমাদের নেটওয়ার্ক কানেকশন আমরা ইয়েটা করতে পারি কিনা, আমাদের রিস্টোর করতে পারি কিনা আর কি, আবারও আমরা লাইভে যাও। একটা মিনিট একটু অপেক্ষা করি আর কি আমরা। আচ্ছা আজকে আমাদের সিক্রেট গ্রুপের এখনো লাইভে আমরা যেতে পারিনি, নিচে আসো। হ্যাঁ এটাকে দাও, ওয়েবক্যামে দাও, নিচে সিলেক্ট করো। হ্যালো, হ্যাঁ জেভিটেন, জেভিটেন ওকে। আচ্ছা ওইখানে একটা ডিটেলস আমি দিয়ে দিচ্ছি আর কি, এটা দিয়ে দিচ্ছি ডিটেলসটা। আচ্ছা যারা লাইভে আমাদের পেজে রয়েছে তোমাদের একটু অপেক্ষা করতে আমি বলবো আর কি, একটু অপেক্ষা করতে বলবো। আদৌ আমাদের এটা মানে শোনা যাচ্ছে কিনা এটাই তো বুঝে উঠতে পারছি না এখন পর্যন্ত। আমাদের যেটা সিক্রেট গ্রুপে নেটওয়ার্কের আজকে এতটা বাজে অবস্থা, মানে কে যে জানে আর কি। আচ্ছা চলো, আমার মনে হয় আমরা আমাদের পেজ থেকে চলে আসছি। যে দেখো অ্যাকশন রিকোয়ার্ড নাকি জানো, তো যাই হোক যে যেখান থেকে ক্লাস করছো চলো আমরা আমাদের ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আমাদের আজকে পেজের এই ভিডিও লিঙ্কটা তোমরা সবাই ইয়েতে দিয়ে দেবো আর কি, ফাহাদ তোমরা সবাই আমাদের সিক্রেট গ্রুপে দিয়ে দেবো আর কি। ওকে, তো যাই হোক আমাদের পেজে যারা রয়েছে আজকে তোমরা কমেন্ট করতে পারো, আজকে তোমরা ক্লাসটা শেয়ার করতে পারো। অবশ্যই আমাদের এই মাস্টার টপিক কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম। আর পেজে যারা যারা দেখছো তোমাদের জন্য দুইটা অ্যানাউন্সমেন্ট। প্রথম অ্যানাউন্সমেন্ট হচ্ছে মাস্টার টপিক কোর্সটা তোমরা চাইলে ফ্রিতে করতে পারো উইদাউট এনি পেমেন্ট। এটার জন্য আমাদের মেসেঞ্জার অথবা আমাদের পেজের ইনবক্সে তুমি ইন্টারেস্টেড লিখে তুমি কমেন্ট করতে পারো, অথবা বলতে পারো মাস্টার টপিক কোর্সে সাইকেল 1 তুমি ক্লাস করতে ইচ্ছুক ফ্রিতে। আর হ্যাঁ 2 নাম্বার যেটা সেটা হচ্ছে আমাদের দাগানো বইয়ের পিডিএফ। আমাদের দাগানো বইয়ের পিডিএফ এতটা জনপ্রিয় এবং সারা ফেলেছে অভাবনীয়। আর অবশ্যই আমি বলতে চাই বাংলাদেশের সবচেয়ে বেস্ট দাগানো বইয়ের পিডিএফটা কিন্তু আমাদের কাছ থেকেই তোমরা পাবা ইনশাল্লাহ। আর এইটার যে পেইড ভার্সন অর্থাৎ সবকিছু সাবজেক্টের যে পিডিএফটা, এটার মধ্যে বায়োলজিটা যেটা নিতে চাও সেটার দাম খুবই অল্প রাখা হবে, 100 থেকে 200 টাকা মাত্র। আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দাগানো বই 2024 সালের এডিশন যেটা, সেটা সর্বোচ্চ 520 টাকা অথবা 510 টাকা। আর এটা পাওয়ার জন্য আমাদের পেজে তোমরা নক করলে ইনশাল্লাহ আমরা আমাদের তোমাদের পেইড যে গ্রুপ সেখানে অ্যাড করে দেবো পিডিএফ এর যে পেইড গ্রুপটা এটাতে। আর এই পেইড গ্রুপে তোমরা পিডিএফটা একসাথে সবকিছু পাবা না, কারণ যেহেতু 24 এডিশন বইটা ভালো করে দাগাতে একটু সময় লাগে আমাদের, এই জন্য হালকা একটু সময় লাগবে আর কি, এটা তোমাদেরকে একটু মেনে নিতে হবে আর কি। আচ্ছা চলো তাহলে আমরা যে জায়গাটাতে একটু চলে যাই আর কি, সেটা হচ্ছে যে আমাদের আজকের সবাইকে একটু আসতে বলি আর কি, আমরা আমাদের পেজ থেকে সবাইকে একটু আসতে বলি। আচ্ছা সবাইকে একটু আসতে বলি। আর পেজে এটা দাও না, সব পেজে একটা ইয়েটা দিয়ে দাও, পেজে একটা লিঙ্ক দিয়ে দাও আর কি। আজকে পেজবাসী তো ক্লাস করতে পারছে না আর কি। ও হ্যাঁ মানে গ্রুপবাসী তো ক্লাস করতে পারছে না আর কি। আচ্ছা ওকে, তাহলে চলো আজকে আমরা মূলত যে টপিকটা পড়াশোনা করব সেই টপিকটা হচ্ছে মূলত মাইটোকন্ড্রিয়া। আজকে আমরা আমাদের টপিকটাতে চলে যাই। এই মাইটোকন্ড্রিয়া নিয়ে আমরা কথা বলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আলোচনা করব, মাইটোকন্ড্রিয়াকে তোমরা সবাই জানো কোষের শক্তি ঘর বলা হয় এবং এটাকে বলা হয় কোষের পাওয়ার হাউস। আর এই মাইটোকন্ড্রিয়া থেকে কিন্তু তোমাদের প্রথম অধ্যায়ের গ এবং ঘ নাম্বার প্রশ্ন হামেশাই আসে। সো এটা গুরুত্বপূর্ণ ফর সিকিউ এবং গুরুত্বপূর্ণ ফর অল অফ দ্য অ্যাডমিশন টেস্ট।
এই মাইটোকন্ড্রিয়া মূলত কি কি করে আমরা সবাই জানি। মাইটোকন্ড্রিয়া মূলত আমাদের কোষের শক্তিঘর এবং এই শক্তিটাকে সে পরিচালনা করে। শক্তিকে পরিচালনা করে মানে এক জায়গা থেকে শক্তিটা আরেক জায়গায় নিয়ে যায়, আর এটাকে করে কোনটার সাহায্যে? ইটিসি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অর চেইনের মাধ্যমে। এই মাইটোকন্ড্রিয়া তোমরা বইয়ে অনেকক্ষণ ধরে মুখস্থ করো, তো আমি আজকে তোমাদের বলি মুখস্থ না, জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। দুই একটা জিনিস আমরা মূলত মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড একই সাথে আলোচনা করতে পারি খুবই ইজিতে। ফার্স্ট অফ অল মাইটোকন্ড্রিয়া আলোচনা করার জন্য আমরা কথা বলবো 6টা পয়েন্ট নিয়ে। আমি আবারও বললাম কয়টা পয়েন্ট নিয়ে কথা বলবো? 6টা পয়েন্ট নিয়ে আমরা আজকে কথা বলবো। 6টা পয়েন্টের মধ্যে মাইটোকন্ড্রিয়া, দেখো মাইটোকন্ড্রিয়ার প্রথম যে আবরণীটা বা প্রথম যে পয়েন্টটা আসবে সেই পয়েন্টের নামটা হচ্ছে কিন্তু আবরণী। আর অবশ্যই আমরা জানি আবরণীবিহীন অঙ্গাণু কিন্তু ছিল কে বলতো? প্রথম মামাই সেরা। আবরণীবিহীন অঙ্গাণু কারা কারা ছিল বলতো? প্রথম মামাই সেরা। তাহলে প্রথম মানে কি? প্রথম মানে ছিল আমাদের মূলত প্রোটিয়াজম। মামাই বলতে মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, দ্বন্দ্ব স দ্বারা সেন্ট্রিওল আর র দ্বারা রাইবোজোম। তাহলে এই আবরণীবিহীন অঙ্গাণু বাদে বাকি সব অঙ্গাণুগুলো কিন্তু কি বলতো? আমাদের মূলত আবরণীযুক্ত। এবং এই আবরণীযুক্তের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্গাণুটা এটা হচ্ছে আমাদের এই যে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কিন্তু আচ্ছা মাইটোকন্ড্রিয়াটা কিন্তু কি হচ্ছে বলতো? মাইটোকন্ড্রিয়া কিন্তু দ্বিস্তরী আবরণী। তাহলে মাইটোকন্ড্রিয়া আলোচনার জন্য আমরা সবার একসাথে বলো কয়টা পয়েন্টে কথা বলবো? 6টা পয়েন্টে। 1 নম্বর পয়েন্টের নাম হচ্ছে আবরণী, 2 নম্বর পয়েন্টের নাম হচ্ছে প্রকোষ্ঠ, 3 নম্বর পয়েন্টের নাম হচ্ছে ক্রিস্টি। আমি আবারও বললাম 1 নম্বর পয়েন্টের নাম কি? ফাহাদ বলো কি নাম? আবরণী। 1 নম্বর পয়েন্টের নাম আবরণী। এই বল অমিত বল 2 নম্বর পয়েন্টের নাম কি? প্রকোষ্ঠ। রাকিব বলো 3 নম্বর পয়েন্টের নাম কি? ক্রিস্টি। সৌরভ বল 4 নম্বর পয়েন্টের নাম কি? অক্সিজম। 4 নম্বর পয়েন্টের নাম কি? অক্সিজম। ওকে, 5 নম্বর পয়েন্টের নাম আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এটিপি সিনথেসিস ও ইটিসি। এটিপি সিনথেসিস ও ইটিসি। আর 6 নম্বর পয়েন্টের নাম কি বলতো? বৃত্তাকার ডিএনএ ও রাইবোজোম। বৃত্তাকার ডিএনএ ও রাইবোজোম। তাহলে তোমরা আমাকে বলো তো কয়টা পয়েন্ট আমরা ব্যাখ্যা করব? আমরা ব্যাখ্যা করব মূলত 6টা পয়েন্টে। 6টা পয়েন্টের মধ্যে প্রথমে 1 নম্বর আসবে আবরণী, 2 নম্বর পয়েন্টে আসবে কি বলতো? প্রকোষ্ঠ, 3 নম্বর পয়েন্টে আসবে কি? আমার সাথে সাথে বলো। আসবে হচ্ছে ক্রিস্টি। 4 নম্বর পয়েন্টে কি আসবে? অক্সিজম। 5 নম্বর পয়েন্টে আসবে এটিপি সিনথেসিস ও ইটিসি। আর 6 নম্বর পয়েন্টে আসবে বৃত্তাকার ডিএনএ ও রাইবোজোম। এগুলো বইয়ের অনেক গদবাধা লেখা রয়েছে। এগুলো বাদ দিয়ে আজকে আমরা যে গল্প আকারে পড়বো সেই গল্পটা তুমি শোনো। আর হ্যাঁ অবশ্যই তো আমরা 3D সিমুলেশনে দেখবো। 3D সিমুলেশনে দেখা মানে কি? চোখের সামনে সবকিছু ভাষা। অবশ্যই আমাদের ক্লাসটা একটু শেয়ার করে দিও তোমরা সবাই। ওকে, হে ব্রাদার। আচ্ছা ওকে, হ্যাঁ ওকে। 6টা। তাহলে আমাদের প্রথমের দিকে যদি আমরা একটু চলে আসি আর কি, দেখো সেটা হচ্ছে আমাদের আবরণী। সেটা হচ্ছে আমাদের কি? আবরণী। মনে রাখবা এদের আবরণী, দেখো 1 নম্বর পয়েন্ট আমি আলোচনা করেছিলাম আবরণী। মনে রাখবে এদের আবরণী কিন্তু দ্বিস্তরী। আবরণী কয় স্তরী বলতো? দ্বিস্তরী। লিপোপ্রোটিনের আবরণী দ্বারা গঠিত। দ্বিস্তরী লিপোপ্রোটিনের আবরণী দ্বারা গঠিত। এরপরে দেখো প্রকোষ্ঠ। এদের প্রকোষ্ঠ 2টা, একটা হচ্ছে বহিস্থ প্রকোষ্ঠ, একটা হচ্ছে কি? বহিস্থ প্রকোষ্ঠ। আর একটা হচ্ছে কি বলতো? অন্তঃস্থ প্রকোষ্ঠ। আর একটা কি? অন্তঃস্থ প্রকোষ্ঠ। আর হ্যাঁ এই প্রকোষ্ঠের মাঝখানে যে তরল পদার্থগুলো থাকে এই তরল পদার্থকে কিন্তু বলা হয় ম্যাট্রিক্স। আবার বললাম তরল পদার্থকে কি বলা হচ্ছে? প্রকোষ্ঠের ভেতরে যে তরল পদার্থ থাকছে তাকে বলা হচ্ছে কি বলো? ম্যাট্রিক্স। ওকে, এরপরের দিকে চলে আসো ক্রিস্টি। তোমরা সবাই জানো মাইটোকন্ড্রিয়া যদি এটা হয় এর ভেতরে যে ভাঁজ অংশগুলো এটাকে বলা হচ্ছে ক্রিস্টি। আচ্ছা অক্সিজমটা কি? যেটা কিন্তু তোমাদের বইয়ে লেখা নাই। অক্সিজমটা হচ্ছে ঠিক সেই ছোট ছোট দানার মতো যেটা কিনা আমাদের কার গায়ে লেগে থাকে জানো? ক্রিস্টির গায়ে ছোট ছোট দানার মতো অংশ লেগে থাকে। এটা যদি ক্রিস্টি হয়, ক্রিস্টির গায়ে ছোট ছোট দানার মতো যে অংশ লেগে থাকে সেটাই কিন্তু অক্সিজম। আর হ্যাঁ যাহাই অক্সিজম সেটাই কিন্তু এক ধরনের এটিপি সিনথেসিস ও ইটিসি। কেন? কারণ অক্সিজমের ভেতরে যে দানাগুলো থাকে সেই দানাগুলাই হইতেছে মূলত এটিপি সিনথেসিসের দানা এবং ইটিসি এর দানা। আচ্ছা 5 নাম্বার আমরা কিভাবে ব্যাখ্যা করব? এটিপি সিনথেসিস। সিনথেসিস মানে তৈরি করা। তাহলে এটিপি মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা শক্তি। তাহলে দেখো এটিপি সিনথেসিসের কাজ হচ্ছে কি? শক্তি তৈরি করা। আর ইটিসি এর কাজ হচ্ছে কি? যে শক্তিটা তৈরি করেছে মাইটোকন্ড্রিয়া সেই শক্তিটা এক জায়গা থেকে আরেক জায়গাতে কি করা? নিয়ে যাওয়া বা স্থানান্তর করা বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। আর সবার শেষে দেখো বৃত্তাকার ডিএনএ। আমরা মূলত জানি রাইবোজোম। আচ্ছা আমরা মূলত জানি যেটা মাইটোকন্ড্রিয়া তো মূলত আমাদের প্রকৃত কোষের অংশ, কিন্তু তারপরেও এর ডিএনএটা হচ্ছে এক ধরনের বৃত্তাকার টাইপের একটু ডিএনএ হয়। এবং এদের রাইবোজোম কিন্তু হয় 70S টাইপের, 80S না, কিন্তু মনে রেখো যদিও এরা প্রকৃত কোষের অংশ বাট তারপরে এদের রাইবোজোম হচ্ছে 70S
প্রকৃতির। ওকে, তাহলে আমরা সবাই জানি মূলত যে আমাদের খেয়াল করি আর কি, সেটা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া আলোচনা করব কয়টা পয়েন্টে, 6টা পয়েন্টে। 1 নম্বর পয়েন্টের নাম কিভাবে ব্যাখ্যা করব, আবরণী। আমরা জানি মাইটোকন্ড্রিয়ার 2টি আবরণী থাকে, একটা বহিস্থ আবরণী, একটা অন্তঃস্থ আবরণী। বহিস্থ আবরণীকে বলা হয় কি মেমব্রেন, আউটার মেমব্রেন। অন্তঃস্থ আবরণীকে বলা হয় কি মেমব্রেন, ইনার মেমব্রেন। গেল। এবং এই মেমব্রেনটা কি দ্বারা তৈরি, লিপোপ্রোটিন দ্বারা তৈরি। চলে আসি প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ কয়টা, 2টা, একটা বহিস্থ প্রকোষ্ঠ আর একটা হচ্ছে অন্তঃস্থ প্রকোষ্ঠ। এবং প্রকোষ্ঠের মাঝে যে তরল পদার্থ থাকে তাকে আমরা এখানে নাম দিয়েছিলাম ম্যাট্রিক্স। প্রকোষ্ঠের মাঝে যে তরল থাকবে তার নাম কি, ম্যাট্রিক্স, অথবা অনেকে এটাকে বলে স্ট্রোমা, STROMA। অনেকে এটাকে বলে কি, স্ট্রোমা। এরপরে দেখো ওই যে আমাদের মাইটোকন্ড্রিয়া আছে না, মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে ভাঁজ ভাঁজ অংশগুলো সেটাকে তোমরা জানো, সবাই বলে সেটাকে ক্রিস্টি। আর ক্রিস্টির গায়ে যে ছোট ছোট দানা লেগে থাকে সেটার নামে কি, অক্সিজম। আর তোমাদের বইতে তোমরা খুঁজে পাবা অক্সিজমে মূলত এটিপি সিনথেসিস এবং ইটিসি। আসো 5 নম্বর পয়েন্ট আমরা কিভাবে ব্যাখ্যা করব। 5 নম্বর পয়েন্ট আমরা ব্যাখ্যা করব যে এটিপি সিনথেসিসের কাজ হচ্ছে কি বলতো, শক্তি উৎপাদন করা। আর ইটিসি এর কাজ হচ্ছে তৈরিকৃত শক্তিকে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করা। শেষ। লাস্টের দিকে বৃত্তাকার ডিএনএ, অথবা তোমরা এখানে লিখতে পারো ডিএনএ, এবং এদের থাকে হচ্ছে রাইবোজোম। আর রাইবোজোম যেন কত এস প্রকৃতির, 70s প্রকৃতির। রাইবোজোম যেন কত এস প্রকৃতির, 70s প্রকৃতির। আচ্ছা ঠিক আছে, এখানে বৃত্তাকার না দিয়ে শুধু আমরা একটু ডিএনএটা ইউজ করি, 70s প্রকৃতির। শেষ কিন্তু আমাদের মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কিন্তু কমপ্লিট। ওকে, আচ্ছা, তো এতক্ষণ পর্যন্ত যারা লাইভে রয়েছে তারা আমাকে একটু জানাও। ইমরুল হাসান, রনি, আচ্ছা লাইভ ওয়াচিং, সবাই একটু জানাও তো যারা যারা লাইভে রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়াসমিন। অঙ্কিতা সাহা 6টা, 70s মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ, আহমেদ আহাদ, সবাই একটু জানাও, কমেন্টে একটু জানাও সবাই। তোমাদের প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। আমাদের কিউএনএ টিম কিন্তু রয়েছে, আমাদের গ্রুপেও আমাদের কিউএনএ টিম রয়েছে, এবং আমাদের পেজেও আমাদের কিউএনএ টিম রয়েছে আর কি। আচ্ছা চলো তাহলে এখন আমরা একটু পড়ে ফেলি আর কি। আমাদের এইখানে দেখো, ফার্স্ট অফ অল এখানে সংজ্ঞার কথা বলেছে, তাই না? তো দেখো সংজ্ঞার আমরা তো বেশি কিছু বলার নাই সংজ্ঞাতে। সংজ্ঞা তো আমরা মূলত সবাই জানি যে সংজ্ঞা হচ্ছে দ্বিস্তরীয় একটা আবরণী এখানে থাকে, ক্রেবস চক্র, ইলেকট্রন চক্র এবং শক্তি উৎপাদনের সাথে জড়িত, তাকে আমাদের মাইটোকন্ড্রিয়া বলে। খেয়াল করে দেখো এই মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারককে, এইটা একটু দরকার। মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারককে, এই আবিষ্কারককে বলা হচ্ছে কিন্তু কুলিকার। সাল আমাদের দরকার নেই, 1850 সাল। 84 নামকরণ, খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিজ্ঞানী কার্ল বেন্ডা। বিজ্ঞানী কার্ল বেন্ডা, এই বেন্ডাই মূলত মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন। তাহলে বলো তো মাইটোকন্ড্রিয়া আবিষ্কারককে কুলিকার। একসাথে বলো, মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারককে কুলিকার। এবং এটার নাম যে মাইটোকন্ড্রিয়া, এটার নামকরণ করেন কে বলতো? এটার নামকরণ করেন কিন্তু আমাদের কার্ল বেন্ডা, খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো বিজ্ঞানী অল্টম্যান, এটার নামকরণ করেন বায়োপ্লাস্ট। এখানে লেখা রয়েছে বায়োপ্লা, হবে মূলত কোনটা বলতো? বায়োপ্লাস্ট, বায়োপ্লাস্ট। এরপরে দেখো ওয়াল্টার ফ্লেমিং, ওনার এইটা নাম দিয়েছেন ফিলা। দেখো এফতে ফ্লেমিং, এফতে ফিলা, এফতে ফ্লেমিং, এফতে ফিলা। তাহলে দেখো আমাদের আবিষ্কার করেন কে? কলিকার। আবিষ্কার করেন কে? কলিকার। মাইটোকন্ড্রিয়ার নামকরণ দেন কে বলতো? কার্ল বেন্ডা। আমার সাথে বলো, মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন কে? কার্ল বেন্ডা। অল্টম্যান বায়োপ্লাস্ট, অল্টম্যান বায়োপ্লাস্ট। এবং সবার শেষে দেখো ফ্লেমিং, ফ্লেমিং এফ দ্বারা ফ্লেমিং, এফ দ্বারা ফিলা। ওকে, এরপর দেখো ভৌত গঠনের মধ্যে এটার আয়তন থাকে। মূলত এটা একটা কোষে 20 ভাগই হইতেছে মাইটোকন্ড্রিয়া। কত ভাগ মাইটোকন্ড্রিয়া? 20 ভাগ। এরপরে বিস্তৃতি এবং সংখ্যা, এটা বেশি ইম্পর্টেন্ট। মনে রাখবা সাধারণত প্রত্যেক কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা থাকে 300 থেকে 400টি। ওকে, এরপরে দেখবা আমাদের 1000 মাইটোকন্ড্রিয়া থাকে মূলত কোথায়? বৃক্ক এবং যকৃতের ক্ষেত্রে। বৃক্ক এবং যকৃতের ক্ষেত্রে 1000-এর মতো মাইটোকন্ড্রিয়া থাকে প্রত্যেকটা কোষে। আর সবচেয়ে বেশি মাইটোকন্ড্রিয়া থাকে কোথায় বলতো? অ্যামিবাতে। সবচেয়ে বেশি মাইটোকন্ড্রিয়া থাকে কোথায় বলতো? অ্যামিবাতে, তাই না? আচ্ছা 20 ভাগ কার্ল বেন্ডা। ওকে, ইতি কথা ঠিক আছে। কলিকার, হ্যাঁ, আর কি ফাইন। তাহলে দেখো আমাদের এখানে রয়েছে 300 থেকে 400টি যকৃৎ, যকৃতে থাকে প্রতি কোষে। এরপরে দেখো প্রতি কোষে থাকে 300 থেকে 400টি। যকৃৎ কোষে থাকে কতটি বলতো? 1000। আর অ্যামিবাতে থাকে কি সবচেয়ে বেশি। বাট এইখানে একটা জিনিস রয়েছে, দেখো লোহিত রক্তকণিকায় মাইটোকন্ড্রিয়া থাকে না। এবং কোন লোহিত রক্তকণিকায়? ম্যাচিউর লোহিত রক্তকণিকায় বা পরিণত লোহিত রক্তকণিকাতে কি থাকে না? মাইটোকন্ড্রিয়া থাকে না। আর অলরেডি তোমরা জানো অন্য নাম কি? পাওয়ার হাউস বলা হচ্ছে কন্ড্রিওজম। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। কন্ড্রিওজম, প্লাজমোজম,
অর্ধ স্বনির্ভর এবং অর্ধ স্বয়ংক্রিয় অঙ্গাণু। এটা যেন ভুল করো না। তাহলে বলো মাইটোকন্ড্রিয়ার আরো এক্সট্রা কিছু নাম রয়েছে, কন্ড্রিওজম, প্লাজমোজম, অর্ধ স্বনির্ভর এবং অর্ধ স্বয়ংক্রিয় অঙ্গাণু। আমার সাথে সাথে বলো তো কি কি? কন্ড্রিওজম, প্লাজমোজম, কন্ড্রিওজম, প্লাজমোজম, এরপর অর্ধ স্বনির্ভর এবং অর্ধ স্বয়ংক্রিয় অঙ্গাণু। এইটা হচ্ছে তার আরো নাম। তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো, আমাদের মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন কে? মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন কে? কলিকার নাকি বেন্ডা? হ্যাঁ, অ্যামিবাতে আরো বেশি। কলিকার নাকি বেন্ডা আমাকে একটু কমেন্টে জানাও তো তোমরা সবাই যারা আমাদের পেজে রয়েছো। অ্যামিবাতে আরো বেশি। মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন বেন্ডা। ভেরি গুড নিরুপম, নিরু। আচ্ছা, কার্ল বেন্ডা, কার্ল বেন্ডা, ভেরি গুড। ফারুক উত্তর দিয়েছে কার্ল বেন্ডা। নাফি উত্তর দিয়েছে বেন্ডা। ওকে, শাহ উত্তর দিয়েছে, ঈশা উত্তর দিয়েছে কার্ল বেন্ডা। হ্যাঁ রাইট, অ্যাবসলিউট রাইট, কার্ল বেন্ডা। চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই। দেখো এদের ভৌত গঠন। অলরেডি কিন্তু আমাদের ভৌত গঠন পড়া কমপ্লিট, কারণ আমরা এই ভৌত গঠন পড়ার আগে আলোচনা করেছি 6টা পয়েন্ট। ওই 6টা পয়েন্টে এখানে মূলত আলোচনা করা হবে। দেখো আবরণী 1 নম্বরে। বলো তো এদের আবরণী কয় স্তরী? এরা হচ্ছে লিপোপ্রোটিন বাইলেয়ার। দুটি আবরণের মধ্যবর্তীতে, মানে লিপোপ্রোটিন বাইলার বলতে উপরে একটা লেয়ার থাকে, নিচে একটা লেয়ার থাকে, আর এই দুটা লেয়ারের মাঝখানে একটা গ্যাপ থাকে, যার গ্যাপটার পরিমাণ হচ্ছে 6 থেকে 8 মাইক্রোমিটার, সরি 6 থেকে 8 ন্যানোমিটার, 6 থেকে 8 ন্যানোমিটার। ওকে, এরপরে দেখো 2 নম্বর পয়েন্ট, এটা ছিল 1 নম্বর পয়েন্ট, এটা হবে 2 নম্বর পয়েন্ট, যাকে বলা হচ্ছে প্রকোষ্ঠ। আমরা জানি প্রকোষ্ঠ মূলত দুই ধরনের, একটা বহিস্থ প্রকোষ্ঠ আর একটা কি অন্তঃস্থ প্রকোষ্ঠ। ক্লিয়ার এতটুকু জিনিস? এটা বহিস্থ প্রকোষ্ঠ এবং অন্তঃস্থ প্রকোষ্ঠ। আর যে অন্তঃস্থ প্রকোষ্ঠ, অভ্যন্তরীণ প্রকোষ্ঠ, তার ভেতরে থাকে ম্যাট্রিক্স। তাহলে বলো তো ম্যাট্রিক্স বা তরল যে পদার্থ বা স্ট্রোমা, এটা কার ভেতরে থাকে? বহিঃপ্রকোষ্ঠ নাকি অন্তঃপ্রকোষ্ঠ? অন্তঃপ্রকোষ্ঠে থাকে। কার ভেতরে থাকবে? অন্তঃপ্রকোষ্ঠে থাকবে। আমি লিখে দিলাম ম্যাট্রিক্স থাকবে কোন প্রকোষ্ঠে বলো তো? অন্তঃপ্রকোষ্ঠ, অন্তঃপ্রকোষ্ঠে থাকবে। এরপরে দেখো কৃষ্টি বা প্রবর্ধক। এই যে ভেতরে, এদের ভেতরে যে আঙুলের মতো ভাঁজ ভাঁজ অংশ, তাকে বলা হচ্ছে কৃষ্টি বা প্রবর্ধক। এরপরে দেখো অক্সিজম। আমরা আগেই বলছি, কি বলছি? কৃষ্টির গায়ে যে ছোট ছোট দানা লেগে থাকে, এই যে দেখো অন্তর্গাত্রে যে সূক্ষ্ম অসংখ্য দানা, অন্তর্গাত্রে যে সূক্ষ্ম অসংখ্য দানা, সেটাই হচ্ছে মূলত কি অক্সিজম। ওকে, আর মনে রেখো অক্সিজমই হচ্ছে, এটা 3 নাম্বার দিই, এটা 4 নাম্বার দিই। আর অক্সিজমই হইতেছে যে ছোট ছোট দানা ধারণ করে, সেই দানাগুলো হইতেছে মূলত এটিপি সিনথেসিস এবং ইটিএস বা ইটিসি এর দানা, ইটিএস বা ইটিসি এর দানা। তাহলে আমাদের এই যে অক্সিজম, অক্সিজমের গায়ে ছোট ছোট দানা পাওয়া যায়, আর এই দানার ভিতরে থাকে কে বলতো? এটিপি সিনথেসিস এবং ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ওকে, আচ্ছা এরপর দেখো নিজস্ব বৃত্তাকার ডিএনএ এবং রাইবোজোম, এবং রাইবোজোম কত এস? 70s। রাইবোজোম কত এস? 70s। ওকে, এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। এতটুকু ক্লিয়ার থাকলে আমাকে একটু জানাও তোমরা। নেট কানেকশন কি এখনো বাজে? হ্যাঁ, ওটা তো আসতেছে না। ইয়েস স্যার, ক্লিয়ার। অবন্তী বলেছে ক্লিয়ার। ওকে, আমাদের বোর্ড কাঁপতেছে। আচ্ছা না ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। ফিরোজ ক্লিয়ার বলেছে। আজকে আমাদের মোবাইল থেকে এটা যাচ্ছে তো, এই জন্য বাবা একটু কাঁপাকাঁপি হচ্ছে আর কি। কি আর করবো বলো এই জায়গাটাতে। জি ভাইয়া ক্লিয়ার। তাহলে চলো আমরা মূলত এটা দেখে ফেলছি, এরপরের দিকে আমরা একটু চলে যাই। কি দেখো রাসায়নিক গঠন। রাসায়নিক গঠন কিছু না, সহজ। শুষ্ক ওজনে প্রায় 65 ভাগ প্রোটিন থাকে, এটা কিন্তু দরকার। শুষ্ক ওজনে কত ভাগ প্রোটিন? 65 ভাগ প্রোটিন, 29 ভাগ গ্লিসারাইড সমূহ এবং 4 ভাগ কোলেস্টেরল। কত ভাগ কোলেস্টেরল? 4 ভাগ কোলেস্টেরল। এখন আসো লিপিডের মধ্যে 90 ভাগ হচ্ছে ফসফোলিপিড। তাহলে বলো লিপিড থাকে আমাদের এখানে কত ভাগ ফসফোলিপিড? 90 ভাগ হচ্ছে ফসফোলিপিড, আর বাকি 10 ভাগ হচ্ছে ক্যারোটিনয়েড, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই ইত্যাদি। 100 ধরনের এনজাইম বা কোএনজাইম থাকে। এছাড়াও এতে আরএনএ এবং সামান্য ডিএনএ থাকে। আরএনএ পরিমাণ হচ্ছে 0.5%। আরএনএ পরিমাণ কত? 0.5%। তাহলে আমার এখান থেকে লাগবে কি? আমার এখান থেকে লাগবে রাসায়নিক গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, শুষ্ক ওজনে কত পার্সেন্ট প্রোটিন? শুষ্ক ওজনের কত পার্সেন্ট প্রোটিন? প্রোটিনের সংখ্যা হচ্ছে কত পার্সেন্ট? 65 ভাগ। 65 ভাগ। ওকে, ছোট ছোট দানার মধ্যে এটিপি সিনথেসিস এবং ইটিসি থাকে। ভেরি গুড, ভেরি গুড, 65%। আর এখানে এনজাইম থাকে কত? কমরেডি জানো 100, আর 0.5% আরএনএ এবং খুবই সামান্য ডিএনএ থাকে। রাসায়নিক গঠন। চলো এরপরে আমাদের কাজের কথা বলছে, আমরা কাজটা একটু পরে দেখব। কাজ দেখার আগে আমরা একটু চলে যাই আমাদের মূলত 3 অ্যাপের ক্ষেত্রে আর কি। আমরা
তো যাই হোক, আমরা কি এতটুকু পর্যন্ত বুঝতে পারছি? আমাকে একটু কাইন্ডলি জানাও তো একটু। আজকের ক্লাসটা কিন্তু ছোট হবে, বেশি বড় ক্লাস হবে না, আর সর্বোচ্চ হয়তো আমরা 10 মিনিটের মতো ক্লাস নিতে পারি। ওকে, আমাদের পেছনের বোর্ড যে এত লাফাচ্ছে, এই লাফালাফি দেখলে আমার বিরক্ত লাগে আর কি। এটা আচ্ছা, এই লাইট গুলোর জন্য কি এটা হচ্ছে নাকি এরকম? এটা দেখবো নাকি, বা একবার দেখো তো। হুম, কাপা কাপে আছে তাই না? হুম, আচ্ছা দাও, তুমি এটা দাও, দাও লাইটটা দাও এটা। আর ওইদিকে কিছু বাল্ব, পেছনের প্ল্যান একটু বন্ধ করো তো, দেখি সাইড গুলো করো। ওকে, ওয়েট, কোনটা বন্ধ করলে জানো? পেছনেরটা না? আচ্ছা ঠিক আছে, চলো। আমাদের মনে এখন কাপা কাপে একটু বন্ধ হয়েছে। চলো এখন আমরা দেখে নিই যে আমাদের মূলত আহ সেই জিনিসটা যেটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়াটা আমরা একটু দেখে নেব খুব ভালো করে আর কি। ওকে, মাইটোকন্ড্রিয়াটা খুবই ভালো করে দেখে নেব। চলো তাহলে প্রথমে এটা হচ্ছে আমাদের একটা সেল, এটা হচ্ছে আমাদের কি একটা সেল, এবং এই সেলের মধ্যে এইখানে যদি আমি একটু বড় করে দেখি, দেখো এই জায়গাটাতে দেখছো জুতার মতো একটা অংশ বোঝা যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে মূলত আমাদের কি বলতো, যেটাকে বলা হচ্ছে কিন্তু আমাদের মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়ার কয়টা অংশ আমরা আলোচনা করেছি বলতো? 6টা অংশ। চলো একটু খেয়াল করে ফেলি, আমরা মাইটোকন্ড্রিয়াতে চলে যাই। এটা হচ্ছে আমাদের সেই মাইটোকন্ড্রিয়া। ওকে, এই মাইটোকন্ড্রিয়া যদি আমি একটু বড় করি, তোমরা সবাই একটা জিনিস দেখতে পাবা বলো তো। এই মাইটোকন্ড্রিয়ার এইখানে দেখা যাচ্ছে বলো, এইটা একটা আবরণ, এইটা একটা আবরণ, এটা একটা আবরণ, এইটা একটা আবরণ, বা এই যে এখানে একটা দেখতে পাচ্ছি, তাহলে বলো তো এদের আবরণ যেন কয়টা? এরা কয়স্তরী? দ্বিস্তরী। কয়স্তরী? দ্বিস্তরী। এবং এই আবরণ এবং এই আবরণের মাঝখানে যে ফাঁকা জায়গা, এটাই কিন্তু হচ্ছে 6 থেকে 8 যে ন্যানোমিটার এই ফাঁকা জায়গাটা। এটা এখন কথা হচ্ছে এইটার যে বাইরের আবরণ, এটাকে কিন্তু বলা হচ্ছে কোনটা বলো? এটাকে বলা হচ্ছে কিন্তু আউটার মেমব্রেন। আর যেটা ভেতরে যে এই আবরণটা, এটাকে বলা হচ্ছে ইনার মেমব্রেন। গেল এটা। 2 নাম্বার পয়েন্টে ছিল কিন্তু আমাদের প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ দুই প্রকার, একটা বহিঃপ্রকোষ্ঠ আর একটা কি অন্তঃপ্রকোষ্ঠ। দেখো এই আবরণী, বহি আবরণী এবং অন্ত আবরণীর মাঝখানে যে ফাঁকা জায়গা, বহি আবরণী এবং অন্ত আবরণীর মাঝখানে যে ফাঁকা জায়গা, এটা কিন্তু আমাদের কি বহিস্থ প্রকোষ্ঠ। এই যে দেখো, এটা কিন্তু আমাদের বহিস্থ প্রকোষ্ঠ, এইটা এটা। আর এইটা ভেতরে যে নীল কালারে দেখা যাচ্ছে অংশটা, এটা হচ্ছে কিন্তু আমাদের অন্তঃপ্রকোষ্ঠ। তাহলে তোমরা আমাকে একটা উত্তর জানাও তো, অন্তঃপ্রকোষ্ঠটা গঠন হয় কি দ্বারা? অন্তঃপ্রকোষ্ঠটা গঠন হয় কোন জিনিস দ্বারা? একটা হচ্ছে বহিস্থ আবরণ নাকি অন্তঃস্থ আবরণ? বহিস্থ আবরণ নাকি অন্তঃস্থ আবরণ? আমাকে একটু কেউ একটু কমেন্ট করে জানাও তো সবাই, দেখি কে কি বলে। বহিস্থ আবরণ নাকি অন্তঃস্থ আবরণ? ভেরি গুড, দ্বিস্তরী। এখানে দেখি কমেন্ট এত ধীরে আসে। আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন, নিরুপমা। আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন, সবার কমেন্টে শুনতে যাচ্ছি আমি। আচ্ছা, এফ এম রোজ কি বলছো না, আমাকে একটু বলো। আচ্ছা আমি আবারও বলি, আমাদের মাইটোকন্ড্রিয়া আমরা আলোচনা করেছি 6টা পয়েন্টে। আমি আরো একটা বুঝাই দিই, সবাই একটু খেয়াল করো। 6টা পয়েন্টে আমাদের 1 নম্বর পয়েন্টের নাম ছিল আবরণী। আবরণী দ্বিস্তরী, বহিস্থ, অন্তঃস্থ। তারপরে প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ দুই ধরনের, বহিস্থ প্রকোষ্ঠ, অন্তঃস্থ প্রকোষ্ঠ। ক্রিস্টি, ভাঁজ ভাঁজ যে অংশগুলো দেখা যায় তাকে বলে ক্রিস্টি। 4 নম্বর পয়েন্ট অক্সিজম। ক্রিস্টির গায়ে যে ছোট 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 দানার মতো জিনিসগুলো লেগে থাকে, তার নাম হচ্ছে অক্সিজম। আর অক্সিজম হচ্ছে একটা দানা, আর এই দানার ভেতরে বসে থাকে সে বিখ্যাত জিনিস যাকে বলা হয় এটিপি সিনথেসিস এবং ইটিসি। ওকে, আর এদের থাকে বৃত্তাকার ডিএনএ, এবং রাইবোজোম হচ্ছে কত এস প্রকৃতির? 7 এস প্রকৃতির।
এটা কিন্তু আমাদের মেইন পরীক্ষাতে এইভাবেই লিখতে হবে, বই তো সবকিছু লেখা যায় না। তাহলে চলো মাইটোকনটা আদৌ দেখতে কি ধরনের। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে, আমি যদি এখানে একটু দেখাই ভালো করে, এই যে দেখো এখানে এটা কি লিখছে, একটু বড় করে দেখো, এখানে লিখছে দেখা যাচ্ছে, দেখো এইটাকে বলতেছে তারা কিন্তু ইনার মেমব্রেন। কোন মেমব্রেন বলে? এটা ইনার মেমব্রেন। আর এই যে দেখো এই বাইরে যেটা, এটাকে বলা হচ্ছে কিন্তু আউটার মেমব্রেন। তাহলে এটাকে বলা হচ্ছে বহিস্থ স্তর, ওটাকে বলা হচ্ছে অন্তঃস্থ স্তর। ক্লিয়ার এতটুকু জিনিস? তাহলে একটা খেয়াল করো, এইখানে যদি তাকাই, এটা বহিস্থ স্তর, এইটা হচ্ছে অন্তঃস্থ স্তর। তাহলে দেখো বহিস্থ স্তর এবং অন্তঃস্তরের মাঝখানে যে কালো যে একটা ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাকে বলা হচ্ছে দেখো বহিস্থ প্রকোষ্ঠ, বহিস্থ প্রকোষ্ঠ। আর এই যে নীল যে কালারটা দেখা যাচ্ছে, এই নীল কালারে, এটা কিন্তু নীল কালারটা হচ্ছে একটা তরল পদার্থের জন্য, যেখানে থাকে কিন্তু ম্যাট্রিক্স, যেখানে থাকে কি বলতো? ম্যাট্রিক্স। কি থাকে বলো আমার সাথে সাথে একটু বলো, কি থাকে ওইখানে? ওইখানে থাকে কিন্তু ভাই ম্যাট্রিক্স। তাহলে এই যে অংশ, এটার নাম MATRIX, ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স থাকে কোন প্রকোষ্ঠে? আমরা সবাই জানি ম্যাট্রিক্স থাকে অন্তঃপ্রকোষ্ঠ। ম্যাট্রিক্স থাকে কোন প্রকোষ্ঠ? অন্তঃপ্রকোষ্ঠে থাকে হচ্ছে ম্যাট্রিক্স। ক্লিয়ার এতটুকু জিনিস? কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, এই যে অন্তঃপ্রকোষ্ঠটা গঠন হয় কোন আবরণী দ্বারা? এই আবরণীর নাম তো বহিস্থ আবরণী। এই আবরণীর নামটা কি? বহিস্থ আবরণী। আর এই যে ভেতরে যে আবরণী, এই আবরণীর নাম হচ্ছে অন্তঃস্থ আবরণী। তাহলে তোমরাই বলো তো কোন আবরণী দ্বারা আমাদের মানে অন্তঃপ্রকোষ্ঠ গঠন হচ্ছে? আমি এটা শুনতে চাচ্ছি। কি অ্যাবনর্মাল অন্তঃপ্রকোষ্ঠ। আচ্ছা এইবার কি বুঝতে পারছো? FM রোজ তুমি বুঝতে পারছো এবার? ভেরি গুড। অন্তঃপ্রকোষ্ঠ দ্বারা আমাদের মূলত আমাদের এই যে অন্ত যে আবরণ, আবরণ দ্বারা মূলত আমাদের তৈরি হচ্ছে অন্তঃপ্রকোষ্ঠ। আর এই অন্তঃপ্রকোষ্ঠে যে আমাদের কি থাকছে, তরল পদার্থ থাকছে, তাকে বলা হচ্ছে কিন্তু ম্যাট্রিক্স। তাকে কি বলা হচ্ছে? ম্যাট্রিক্স। ক্লিয়ার এতটুকু জিনিস? ওকে, আমরা ম্যাট্রিক্স পেয়ে গেলাম। এখন চলে আসি ক্রিস্টি। দেখো তো এই অন্ত আবরণীটাই ভাঁজ হয়ে যে আঙ্গুলের মতো অভিক্ষেপ সৃষ্টি করেছে, তাকে বলা হচ্ছে ক্রিস্টি। তাকে বলা হচ্ছে কি? ক্রিস্টি। ওকে, এরপরে দেখে যেটা আসবো সেটা হচ্ছে, আমরা একটা জায়গাতে তাকাই, এই ক্রিস্টির গায়ে, এটা তো আমাদের ক্রিস্টি তাই না? এটা তো ক্রিস্টি। এই ক্রিস্টির গায়ে এরকম ছোট ছোট দানা বের হয়। ছোট ছোট কি আসে? দানা বের হয়। এই ছোট ছোট দানাকে বলা হচ্ছে অক্সিজম। এই ছোট ছোট দানাকে কি বলা হচ্ছে বলতো? অক্সিজম। এই ছোট ছোট দানাকে কি বলা হচ্ছে? অক্সিজম। তাহলে বলতো ক্রিস্টির গায়ে যে ছোট ছোট দানাগুলো লেগে থাকবে, তার নামই হচ্ছে কি বলো? আমাকে বলো, সবাই বলো, অক্সিজম। আর এই অক্সিজমের ভেতরে কি থাকে? এই অক্সিজমের ভেতরের দিকে আমি আগে ড্র করে দিলাম। এই অক্সিজমের ভেতরে থাকে সেই বিখ্যাত জিনিস এটিপি সিনথেসিস। এটিপি সিনথেসিস প্লাস ইটিসি বা ইটিসি। তাহলে বলো এটিপি সিনথেসিস এবং ইটিসি বা ইটিএস থাকে কোথায়? অক্সিজমে। অক্সিজম লেগে থাকে কোথায়? অক্সিজম লেগে থাকে কিন্তু আমাদের যে অন্তঃগাত্র রয়েছে বা অন্তঃমেমব্রেন রয়েছে তার গায়ে। তাহলে দেখো অক্সিজম প্রকোষ্ঠের যে ক্রিস্টি রয়েছে, ক্রিস্টির গায়ে লেগে থাকে দানার মতো অংশ অক্সিজম। অক্সিজমের ভেতরে থাকে এটিপি সিনথেসিস এবং ইটিসি। আর আমরা সবাই জানি এটিপি সিনথেসিসের কাজ কি বলতো? শক্তিকে উৎপাদন করা। এটিপি সিনথেসিসের কাজ কি? শক্তিকে উৎপাদন করা। আর ইটিসি এর কাজ কি? শক্তিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। শক্তিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। ক্লিয়ার? আচ্ছা চলে গেল। এরপরে আমাদের সর্বশেষ পয়েন্ট যেটা, এই পয়েন্টটা হচ্ছে আমাদের বৃত্তাকার ডিএনএ এবং রাইবোজোম। বৃত্তাকার ডিএনএ এবং রাইবোজোম, এটা এখানে দেখানো যাচ্ছে না। তাহলে বৃত্তাকার ডিএনএ এবং রাইবোজোমটা হচ্ছে মূলত আমাদের, এদের রাইবোজোমটা হচ্ছে কত এস প্রকৃতির? 70s প্রকৃতির। কত এস প্রকৃতির? 70s প্রকৃতির। মনে রাখবা প্লাস্টিড, PLASTID, প্লাস্টিড, এদেরও রাইবোজোম হচ্ছে 70s প্রকৃতির। আর যেহেতু প্লাস্টিডও 70s, আবার মাইটোকন্ড্রিয়াও 70s, তাই এরা একে অপরের সাথে এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়ায় মিলিত হয়। এরা একে অপরের সাথে কোন প্রক্রিয়া থাকে? এন্ডোসিম্বায়োসিস। এখন কথাটা হচ্ছে ভাইয়া, এন্ডোসিম্বায়োসিস বলতে আমরা কি বুঝি? এন্ডো মানে ভেতরে, সিম মানে একসাথে, বায়ো মানে কি? জীব, সিস মানে প্রক্রিয়া। তাহলে একসাথে একটা জীব ভেতরে থাকার প্রক্রিয়াকে বলা হচ্ছে এন্ডোসিম্বায়োসিস। তাহলে আমি যদি বলি এন্ডোসিম্বায়োসিস, তাহলে দেখো মাইটোকন্ড্রিয়া, এটারও রাইবোজোম কত এস? 70s। প্লাস্টিড, এটারও রাইবোজোম কত এস? 70s। যেটা কিনা এক ধরনের আদিকোষীর বৈশিষ্ট্য। যেটা কিনা এক ধরনের কোন কোষের বৈশিষ্ট্য?
আদি কোষের বৈশিষ্ট্য, যদিও বা মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড এরা কিন্তু প্রকৃত কোষের অংশ এবং এরা একে অপরের কি এন্ডোসিম্বায়েন্ট হিসেবে বসবাস করে। আর যেহেতু এন্ডোসিম্বায়েন্ট হিসেবে বসবাস করে সেই প্রক্রিয়াকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস। আমি লিখে দিচ্ছি কি কি বলতো, ইএনডিও এন্ডো, SYM সিম, BIO SIS শব্দটা চলো ভাঙি। এন্ডো মানে ভেতরে, এন্ডো মানে আগেই বলছি, এন্ডো মানে কি ভেতরে। সিম মানে কি বলতো, একসাথে, সিম মানে কি একসাথে। বায়ো মানে কি বলতো, জীব, তোমরা জানো বায়ো মানে জীব, আর সিস মানে হচ্ছে প্রক্রিয়া। এটা তোমরা যারা বায়োলজি পড়ছো তারা তোমরা সবাই মোটামুটি জানো, প্রক্রিয়া। ওকে, বায়ো মানে এটা, সিস মানে হচ্ছে প্রক্রিয়া। তাহলে এন্ডোসিম্বায়োসিস মানে কি, একটা কোষের ভেতরে আরেকটা কোষ বসবাস করে প্রক্রিয়াকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস। আর যারা যারা বসবাস করে তাদেরকে বলা হয় এন্ডোসিম্বায়েন্ট, যারা যারা বসবাস করে তাদেরকে বলা হচ্ছে কি এন্ডোসিম্বায়েন্ট। তাহলে বসবাস করার পদ্ধতিকে বলা হচ্ছে এন্ডোসিম্বায়োসিস, যারা বসবাস করে তাদেরকে বলা হচ্ছে এন্ডোসিম্বায়েন্ট। ক্লিয়ার এতটুকু জিনিস? তাহলে বলো তো এন্ডোসিম্বায়েন্ট কারা কারা? মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। এতটুকু কি ক্লিয়ার কিনা আমাকে একটু সবাই জানাও তো কমেন্টসে। সবাই সবাই একটু কমেন্ট জানাও একটু প্লিজ, দ্রুত। আমি সবাইকে একটু শুনতে যাচ্ছি কমেন্টটা। আর আমাদের ক্লাসটা সবাই একটু শেয়ার করে দাও প্লিজ। তোমাদের ক্লাসগুলো, আমাদের ক্লাসগুলো শেয়ার হলে আমাদের নিজেদের ক্লাস নিতে ভালো লাগে। আর আমাদের পেজে তোমার বন্ধু বান্ধবদের অবশ্যই অবশ্যই ইনভাইট করবা, কারণ অনেক কন্টেন্টফুল এডুকেশনমূলক একটা পেজ কিন্তু আমাদের, অনেক গ্রুপ, চমৎকার একটা গ্রুপ কিন্তু আমাদের। দেখি কে কে বুঝলো, একটু দেখা তো দরকার না। জি স্যার, নিরুপমা নিরু, ইলা মন্ডল ইয়েস স্যার, অবন্তী ইয়েস স্যার, খাতুন ক্লিয়ার, মনি ক্লিয়ার, ইতি ক্লিয়ার। আচ্ছা, আর কার কার ক্লিয়ার হলো আমি একটু দেখি। সোহারাজ হোসেন ক্লিয়ার, হ্যাঁ ভেরি গুড ব্রাদার, ভেরি গুড, ক্লিয়ার, থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ। ক্লিয়ার 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 সাবরিনা। আচ্ছা, তাহলে গেল এন্ডোসিম্বায়োসিস। তাহলে এখন একটা জিনিস খেয়াল করি, দেখো এই জায়গায় তোমাদের একটা চমৎকার একটা জিনিস খেয়াল করি, দেখো এটা কিন্তু ভুল করবা না, ইম্পর্টেন্ট, নিনজা ইম্পর্টেন্ট, IMPORTANT, ভুল করলে মায়ের খাবা। খেয়াল করে দেখি, দেখো একটা হচ্ছে লিখছি শক্তি উৎপাদনের অঙ্গাণু, আরেকটি হচ্ছে শক্তি রূপান্তরের অঙ্গাণু। আমাকে বলো তো শক্তি রূপান্তরের অঙ্গাণু কোনটা আর শক্তি উৎপাদনের অঙ্গাণু কোনটা? আমি দুইটাই ক্লুতে রাখলাম। ক নাম্বারে লিখলাম মাইটোকন্ড্রিয়া, এম দ্বারা মাইটোকন্ড্রিয়া। খ নাম্বারে লিখলাম কি লিখলাম আর কি বলি আর কি, এটা হচ্ছে আমাদের প্লাস্টিড। তাহলে বলো এক নাম্বারের উত্তর কি, এক নাম্বারের উত্তর কি আর দুই নাম্বারের উত্তর কি? বলো এক নাম্বারের উত্তর কি আর দুই নাম্বারের উত্তরটা কি? দেখি আমি একটু শুনতে পাই কিনা। কেউ তো দিচ্ছে, সবার আগে উত্তর দিচ্ছে কে দেখি। একের এম প্রণব দাস, একের এম আর দুইয়ের পি। ভেরি গুড প্রণব, ভেরি গুড। রূপান্তর করে হচ্ছে প্লাস্টিড, রূপান্তর প্লাস্টিড। আজকে আমাদের গ্রুপ থেকে লাইভে আমরা যাইতেই পারি নাই, এই সব কিছু খুলে রাখতে হইতেছে আর কি। পচা নেট হয়েছে আমাদের, নাকি ল্যাপটপ কোনো ঝামেলা করতেছে? আজকে নেটই খারাপ, ওটা এখন হচ্ছে না কেন? আচ্ছা, ইতি কথা বলছে একের এম দুইয়ের পি। ভেরি গুড, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। নাফি ঠিক আছে। ইলাবতী মন্ডল মাইটোকন্ড্রিয়া। সেটা তো দেখতেছি আমি। আচ্ছা থাক, নাহলে চলতে থাক, চলতে থাক, থাক, কেটে দাও এটা।
আচ্ছা ওকে, ইলাবতী মন্ডল ঠিক আছে, শাহরাজ হোসেন, হ্যাঁ অবশ্যই মনে রাখবা শক্তি সরাসরি উৎপাদন করে মাইটোকন্ড্রিয়া, শক্তি সরাসরি উৎপাদন করবে কে? মাইটোকন্ড্রিয়া। আর শক্তিকে রূপান্তর করবে কে? প্লাস্টিড। মনে রাখবা প্লাস্টিড কি করে, ক্লোরোপ্লাস্ট কি করে, আলোক শক্তি মানে সূর্যের আলোক শক্তি সে গ্রহণ করে, গ্রহণ করার পরে সে কিন্তু এটিপি উৎপাদন করে, মানে আলোক শক্তি রূপান্তরিত হয় রাসায়নিক শক্তিতে, আলোক শক্তি রূপান্তরিত হয় কিসে বলতো? রাসায়নিক শক্তিতে। আর সরাসরি শক্তি উৎপাদন করে কে বলতো? সরাসরি শক্তি উৎপাদন করে মাইটোকন্ড্রিয়া। ওকে, এটা যাতে ভুল না যায়। আচ্ছা চলো এরপর আমরা আমাদের একটু কাজের দিকে একটু মনোযোগ দিই, আমরা এখন কোন কাজের দিকে চাই এটাতে দেখো। কাজের মধ্যে দেখো মেইন কথাটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজ মূলত তিনটা দেখবা, সেটা হচ্ছে কোষের শক্তি উৎপাদন করা, শক্তিকে নিয়ন্ত্রণ করা, শ্বসনে সহায়তা করা, আর দেখো আমাদের যে পূর্ব নির্ধারিত কোষ মৃত্যু অ্যাপোপ্টোসিস এইটা নিয়ন্ত্রণ করা, পূর্ব নির্ধারিত যে কোষ মৃত্যু অ্যাপোপ্টোসিস এইটা নিয়ন্ত্রণ করা। আর হ্যাঁ, গোলজি বডি ঠিক যেরকম অ্যাক্রোজোম তৈরিতে সহায়তা করেছিল, মাইটোকন্ড্রিয়া না থাকলে তো শুক্রাণুর কোনো দাম নাই, তাহলে শুক্রাণু গঠনে অবশ্যই মাইটোকন্ড্রিয়া অংশগ্রহণ করে। তাহলে চলো আসো দেখো, কোষের যাবিত কাজের জন্য শক্তি উৎপাদন এবং নিয়ন্ত্রণ, শক্তি কি উৎপাদন ও নিয়ন্ত্রণ করে, এটা বিভিন্ন শ্বসনের জন্য এনজাইম ধারণ করে, বিভিন্ন শ্বসনের পর্যায়ে যেমন ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চক্র, অক্সিডেটিভ ফসফোরিলেশন ইত্যাদি সম্পন্ন করে, বংশগতিতে ভূমিকা রাখে, প্রোটিন সংশ্লেষ ও স্নেহ বিভাগের ক্ষমতা রাখে। এরপরে দেখো ক্যালসিয়াম এবং পটাশিয়াম প্রভৃতি পদার্থের সক্রিয় পরিবহনে সক্ষম, এটা কিন্তু বেশ আসে। তাহলে সক্রিয় পরিবহন ঘটে কার? ক্যালসিয়াম এবং পটাশিয়ামের। ক্যালসিয়াম এবং কি পটাশিয়ামের কোন পরিবহন ঘটে? সক্রিয় পরিবহন। আর হ্যাঁ এইখানে একটা দেখো, অলরেডি সেটা বলেছি, শুক্রাণু এবং ডিম্বাণু গঠনে অংশগ্রহণ করে, শুক্রাণু এবং ডিম্বাণু গঠনে অংশগ্রহণ করে। আর হ্যাঁ এখানে কিন্তু একটা কথা রয়েছে আর কি, দেখো সেই কথাটা হচ্ছে কিন্তু আমাদের এই যে শুক্রাণুর অ্যাক্রোজম ACROSOME অ্যাক্রোজম তৈরি করে কিন্তু গোলজি বডি বা গোলগি বডি। অ্যাক্রোজম তৈরি করে কোন বডি বলতো? গোলজি বডি বা গোলগি বডি। আচ্ছা এরপরে দিকে চলে আসে কি দেখো, কোষের বিভিন্ন অংশে ক্যালসিয়াম আয়নের সঠিক ঘনত্ব রক্ষা করে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে বলো কোন আয়নকে নিয়ে কাজ করে মাইটোকন্ড্রিয়া? ক্যালসিয়াম আয়ন। আর হ্যাঁ এই ক্যালসিয়াম আয়নটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেহের জন্য। ক্যালসিয়াম আয়ন যদি বেড়ে যায় তাহলে দেখবা যে অবস্থা খারাপ, ক্যালসিয়াম আয়ন কমেও গেলে দেখবা যে অবস্থা টোটালি খারাপ। এই জায়গাটাতে দেখি এটা হচ্ছে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছে, কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু অ্যাপোপ্টোসিস প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। তাহলে বলতো আমাদের কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু মূলত এটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস, যাকে বলা হয় জেনেটিক্যালি মৃত্যু। তাহলে কোষ মৃত্যু দুই প্রকার। কোষ মৃত্যু কয় প্রকার? দুই প্রকার। এটা আমি একটু পড়াচ্ছি, এটা একটা স্লাইডে শেষ করে নিই। রক্তকণিকা এবং হরমোন উৎপাদনে সহায়তা করে এবং বিভিন্ন ধরনের ক্যাটায়ন এটা সঞ্চিত রাখে। তাহলে আমরা মাইটোকন্ড্রিয়ার কাজটা পড়বো কি? মাইটোকন্ড্রিয়ার কাজের মধ্যে প্রথমে আসবে শক্তি উৎপাদন করা, শক্তিকে নিয়ন্ত্রণ করা, শ্বসনের বিভিন্ন ধাপে সহায়তা করা, ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড ক্রেবস চক্র, তারপর হচ্ছে আমাদের অক্সিডেটিভ ফসফোরাইলেশন, অথবা আমাদের দেখো লেখা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে সহায়তা করা। আর হ্যাঁ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু বা অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করা, কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু বা অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করা। এছাড়াও হচ্ছে দেখো শুক্রাণু এবং ডিম্বাণু গঠনে সহায়তা করা, শুক্রাণু এবং ডিম্বাণু গঠনে কি করা? সহায়তা করা। তাহলে আমাকে একটু আসো, এতটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও, এতটুকু বোঝা গেছে কিনা আমাকে একটু জানাও তোমরা। ক্লিয়ার হলে আমাকে একটু জানাও। আচ্ছা আশরাফুল এখানে কমেন্ট করেছে, ভাইয়া মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ থাকার পরেও মানবদের সমস্ত কোষে একই ধরনের মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কেন থাকে? আমি বুঝলাম না তোমার প্রশ্নটা। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ রয়েছে, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। থাকার পরেও মানবদের সমস্ত কোষে এই ধরনের মাইটোকন্ড্রিয়াল ডিএনএ থাকে কেন? আচ্ছা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কেন থাকে জানো? মাইটোকন্ড্রিয়ার একটা নিজস্ব পাওয়ার হাউস রয়েছে, মাইটোকন্ড্রিয়া একটা নিজস্ব একটা কোম্পানি চালায়, এই কোম্পানির সিও হচ্ছে কে? ডিএনএ। কারণ ডিএনএ যদি না থাকতো তাহলেও কিন্তু ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড বা অ্যাসিটাইল কোয়ে যে সকল চক্র রয়েছে বা ইটিসি চক্র রয়েছে এটা কিন্তু সে কমপ্লিট করতে পারতো না। মূলত শ্বসন কার্য ডিএনএ বাদে সম্পন্ন হইতে পারতো না, কারণ শ্বসন কার্য চালানোর জন্য কোম্পানির সিও থাকতে হয়, দ্যাটস হোয়াই এর সিও রয়েছে। আবার খেয়াল করবা প্লাস্টিডের ক্ষেত্রেও কিন্তু এই ডিএনএ থাকে। কেন থাকে? কারণ প্লাস্টিড খুবই গুরুত্বপূর্ণ একটা কোম্পানি চালায়, এই জন্য কোম্পানির সিও দরকার। সিও না থাকলে প্লাস্টিড নিজে নিজে সালোক সংশ্লেষণ করে কুলায় উঠতে পারতো না।
ওকে, থ্যাংক ইউ, অনেক ভালোভাবে বুঝছে পোলাপান। অক্সিডেটিভ ফসফোরাইলেশন কি? ওকে, দেখো জিনিসটা মুখস্থ না, একটু বোঝার চেষ্টা করি। অক্সিডেটিভ মানে অক্সিজেন রিলেটেড। ওকে, ফসফোরাইলেশন মানে কি? কোন একটা জিনিসকে ফসফেট দ্বারা পুরাই ফেলা, মানে ফসফেটকে যোগ করা। যেমন ADP, অ্যাডিনোসিন ডাইফসফেট, এর সাথে যদি আমি আরেকটা পি যোগ করি সেটা কি হয়ে যাবে বলতো? ATP। এটাই কিন্তু ফসফোরাইলেশন। আর সবসময় মনে রাখবা, ফসফোরাইলেশনে শক্তি উৎপাদন হবে। কি উৎপাদন হবে? শক্তি উৎপাদন হবে। ক্লিয়ার এতটুকু জিনিস? ফসফোরাইলেশনে কি উৎপাদন হবে? শক্তি উৎপাদন হবে। ওকে, চলো এখানে কিছু এক্সট্রা জিনিস লেখা রয়েছে, এটা আমরা একটু দেখবো আর কি। ওকে, দেখো মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিলিতে কার্ডিওলিপিন নামক এক ধরনের ফসফোলিপিড থাকে, এটা একটু বেশ ইম্পর্টেন্ট, কার্ডিওলিপিন। চলে আসি এরপরে, দেখো মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার, খুবই ইম্পর্টেন্ট ফর দ্য এমসিকিউ। স্টার চিহ্ন দিয়ে রাখলাম এবং এখানে কিন্তু আলাদা কালার করে দেওয়া রয়েছে। দেখো পার্কিনসন ডিজিজ, অ্যালঝেইমার ডিজিজ, টাইপ 1 ডায়াবেটিস। এরপরে দেখো অটিজম মানে প্রতিবন্ধিতা, হার্ট ফেলিয়ার, কার্ডিয়াক ডিসফাংশন, মাইটোকন্ড্রিয়ার সংশ্লিষ্টতা পাওয়া যায়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পার্কিনসন ডিজিজ, অ্যালঝেইমার ডিজিজ এবং টাইপ 1 ডায়াবেটিস। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, পার্কিনসন ডিজিজ কি আর অ্যালঝেইমার ডিজিজ কি? পার্কিনসন ডিজিজ কি আর অ্যালঝেইমার ডিজিজ কি? মনে রাখবা, পার্কিনসন হইলে দেখবা তার মুভমেন্টের সমস্যা হবে। এই যে সে মনে করে যে যাচ্ছে ধীরে ধীরে, ডোপামিনের হরমোনের একটা ঝামেলা হয়। এই যে বৃদ্ধ হয়ে গেলে আমরা ধীরে ধীরে হাঁটি না, কোনো কিছু ধরতে গেলে হাত থরথর করে কাঁপে, এটাকে বলা হচ্ছে পার্কিনসনিজম। এটাকে বলা হচ্ছে কি? পার্কিনসনিজম। আর অ্যালঝেইমারটা কি? অ্যালঝেইমারটা মনে রাখবা, অ্যালঝেইমার কথাটার সাথে এজ রিলেটেড থাকবে। অ্যালঝেইমারের সাথে কই রিলেটেড থাকবে? তোমরা শুনে নাও, এজ রিলেটেড থাকবে। তাহলে বলো তো, মানুষের এজ যত বাড়ে বুদ্ধি ক্ষমতা তত বাড়ে নাকি কমে? স্বাভাবিকভাবে মানুষের স্মৃতি কমে যায়, তাই না? তাহলে আসল ব্যাপারটা হচ্ছে পার্কিনসন ডিজিজ মুভমেন্ট ডিসঅর্ডার, ধীরে ধীরে ও চলাচল করবে, মুভমেন্ট ডিসঅর্ডার। আর অ্যালঝেইমার্স মানে এজ, এই অ্যালঝেইমার্স হয়ে গেলে কি হয়? মানুষের স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়। মানুষের কি লোপ পেয়ে যায় বলতো? স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়। আশা রাখি জিনিসটা তোমরা বুঝতে পারছো এটা আর কি। আর টাইপ 1 ডায়াবেটিস, তো টাইপ 1 ডায়াবেটিস আরো একটা টাইপ রয়েছে যেটাকে টাইপ 2 বলি, যেটা আমাদের নিজেদের খাদ্যাভ্যাসের কারণে, নিজেদের লাইফ স্টাইলের কারণে কিন্তু হয়ে থাকে। খেয়াল করবো এখানে কিন্তু টাইপ 1 ডায়াবেটিস দেওয়া রয়েছে, টাইপ 2 না। কিন্তু টাইপ 2 ডায়াবেটিস এটা আমাদের নিজেদের দোষের কারণে হয় আর কি। ওকে, আচ্ছা ঠিক আছে, এতটুকু যদি ক্লিয়ার হয় আমাকে একটু জানাও আর কি। আচ্ছা, এরপরে দেখো লেখা হচ্ছে এন্ডোসিম্বায়ন্ট বা অন্তঃমিথজীবিতা, অলরেডি কিন্তু পড়া কমপ্লিট। আমরা জানি ইউক্যারিওটিক কোষে, ইউক্যারিওটিক মানে সত্য বা প্রকৃত কোষে বিদ্যমান ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়াকে একে অপরের কোষের এন্ডোসিম্বায়ন্ট হিসেবে গণ্য করা হয়। প্রকৃত কোষ দ্বারা এন্ডোফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ভক্ষণকৃত ব্যাকটেরিয়া থেকে এটির উৎপত্তি হয়। আচ্ছা ঠিক আছে, ভক্ষণকৃত ব্যাকটেরিয়া থেকে এটি উৎপত্তি হয়। চলো আসি, বৃত্তাকার ডিএনএ পাওয়া যায়। আমরা সবাই জানি এখানে কি ডিএনএ পাওয়া যায়? বৃত্তাকার ডিএনএ পাওয়া যায়। কিন্তু বৃত্তাকার ডিএনএ এটা তো একটা আদিকোষের বৈশিষ্ট্য, তাহলে এটা আমাদের আদিকোষও পাওয়া উচিত। একে তো আমরা ডিএনএ তে পাই বৃত্তাকার ডিএনএ, এছাড়া কোথায় পাইতে পারি? দেখো আদিকোষ হতে পারে, মাইটোকন্ড্রিয়া হতে পারে, প্লাস্টিড হতে পারে, আর ব্যাকটেরিয়ার প্লাজমিড হতে পারে। তাহলে বলতো বৃত্তাকার ডিএনএ আমরা জানি এটা আদিকোষের বৈশিষ্ট্য। এছাড়াও কোথায় থাকতে পারে প্রকৃত কোষের ক্ষেত্রে? মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, প্লাস্টিডেরও থাকতে পারে, এবং লেখা রয়েছে প্লাজমিড। প্লাজমিড কাকে বলে এটা একটু মনে রাখবা। ব্যাকটেরিয়ার এক্সট্রা ডিএনএ লিখে রাখতে পারো, ব্যাকটেরিয়ার এক্সট্রা ডিএনএ কে বলা হয় প্লাজমিড। তাহলে প্লাজমিড কাকে বলে বলো তো? ব্যাকটেরিয়ার এক্সট্রা ডিএনএ কে কি বলে? প্লাজমিড বলে। ব্যাকটেরিয়ার এক্সট্রা ডিএনএ কে কি বলে? প্লাজমিড বলে। আচ্ছা আশরাফুল, এখন হাইপোথেটিক্যাল প্রশ্নের উত্তর আর দিচ্ছি না এই জায়গাটাতে, কারণ আগে মেইন যে জিনিসগুলো সেটাকে কমপ্লিট করে ফেলি। হাইপোথেটিক্যাল প্রশ্ন উত্তর দেওয়ার জন্য একবার মানে কোন একটা দিন হাইপোথেটিক্যাল টাইপের একদম শুধু ক্লাস নিব, ওইখানে শুধু হাইপোথেটিক্যাল প্রশ্ন নিয়ে আমরা বা হাইপোথিসিস নিয়ে সেখানে একটা কথা বলবো আর কি। আচ্ছা, কারণ তুমি যে প্রশ্নগুলো করতেছো এই প্রশ্নগুলো এই মুহূর্তে লাইভে উত্তর দিতে গেলে সবচেয়ে বড় যে জিনিসটা দাঁড়াবে সেটা আমাদের টাইম কিছু ক্ষেপণ হবে, আর কিছু না। ওকে, আর এই প্রশ্নগুলো করে সত্যি কথা যে অ্যাকচুয়ালি শুধুমাত্র টাইম ওয়েস্ট করা হয়, নিজেদেরকে অনেক মানে বড় মনে করা হয়। বাট ফ্যাক্ট ইজ দ্যাট এই প্রশ্নগুলোর কোনো আগা মাথা লাইফে কখনো তোমার কোনোদিন অ্যাডমিশন লেভেলে বা একাডেমিক লেভেলে তোমার আসবে না ভাইয়া। সো রিলেটেড প্রশ্ন করি যাতে করে আমরা ক্লাসে আরো বেশি ফোকাস হতে পারি। তারপর আমি তোমার প্রশ্নটা পড়ি। ভাইয়া, যদি সকল মানুষের মাইটোকন্ড্রিয়াল ডিএনএ একই উৎস থেকে এসে থাকে তাহলে কি এটা মানব জাতির একই উৎপত্তি নির্দেশ করে? এটা নিয়ে মানে ফ্যালাসি রয়েছে আর কি ভাই, কারণ মানব জাতির উৎপত্তি নিয়ে মানে এক একজনের এক এক মতবাদ। কোরআন শরীফ এক মতবাদ দেয়, রবার্ট চার্লস ডারউইন আরেক মতবাদ দেয়। সো এইটা নিয়ে কমেন্ট করা আমার মনে হয় যে
আরো অনেক বড় মানুষের ব্যাপার, এটা আমার মতো ছোট মানুষের ব্যাপার না আর কি। অনেক। আচ্ছা চলো এরপরে কই গেলাম, আচ্ছা এরপর আমরা কিছু এমসিকিউ সলভ করি। চলো তো এমসিকিউ সলভ করে আমরা এটা কি পাই, সবাই একটু উত্তর দাও তো। এটা 1 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার। বলো ক্রেফট চক্র কোষের কোন অঙ্গনতে ঘটে থাকে? দ্রুত বলো তো, ক্রেফট চক্র কোষের কোন অঙ্গনতে ঘটে থাকে দেখি। ওকে আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। প্রণব দাস উত্তর দিয়েছে কি মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ ভেরি গুড, মাইটোকন্ড্রিয়া, রাইট অ্যান্সার মাইটোকন্ড্রিয়া। এই আমাদের আজকে ক্লাস কোয়ালিটি কিন্তু একটু খারাপ হচ্ছে, যে বোর্ডে দেখো ব্যান্ড দেখা যাচ্ছে, উঠতেছে যাইতেছে, ক্যামেরা থেকে ক্লাস নিতে আজকে পারতেছি না আর কি, নেটওয়ার্কের সমস্যা খুবই আর কি, এই জন্য। ভেরি গুড রোজ, এফ এম রোজ, এফ এম মানে কি ফ্রিকোয়েন্সি মডিউল। আচ্ছা এশা মাইটোকন্ড্রিয়া, আরমান, তারপরে ওকে তুলি, মনি উত্তর দিয়েছে, রাশেদ খান, ভেরি গুড, রাইট অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়া। একের হচ্ছে মাইটোকন্ড্রিয়া। চলো এরপরটাতে চলে যাই, 2 নম্বরের উত্তরটা আমাদের কে দেয় দেখি। 2 উত্তর হচ্ছে আচ্ছা কি বলছে এটা, লাইপোকন্ড্রিয়া, লাইপোকন্ড্রিয়া। ওকে লাইকোপোডিয়াম শুধু মনে আসতেছিল, লাইপোকন্ড্রিয়া, লাইপোকন্ড্রিয়া কার রূপক নাম? আমি জানি তোমরা সবাই উত্তর দিবা, মাইটোকন্ড্রিয়ার রূপক নাম লাইপোকন্ড্রিয়া, কারণ মাইটোকন্ড্রিয়ার সাথে এটা আসে আর কি। ওকে 2 নম্বরের ক্ষেত্রে। আচ্ছা চলো আসি এরপরের দিকে, আমরা চলে যাই 3 নম্বর প্রশ্নের দিকে চলে যাই। দেখো 3 নম্বর প্রশ্নটাও সহজ দিছে, মাইটোকন্ড্রিয়ার প্রথম নামকরণ করেন কে? এইটা কিন্তু পারা উচিত। দেখি নামকরণ, প্রথম নামকরণ করেন কে বলো তো, প্রথম নামকরণ করেন কে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে? প্রথমে ক্লাসে আমাদের প্রথমে ছিল আর কি, মূলত আজকে প্রথম থেকে কিন্তু আমরা এটা দেখছি। দেখি উত্তর হচ্ছে আমাদের, তোমরা শুধু সি লিখো না, তোমরা লেখো 3 দিয়ে সি লেখো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে কেউ রাইট অ্যান্সার দিছো। 3 দিয়ে সি লেখো, তার মানে রাইট অ্যান্সার কালবেন্ডা, এটা আমি মেনে নিচ্ছি, 3 সি উত্তর, ভেরি গুড। আচ্ছা এরপর আমরা একটু 4 নম্বরের দিকে চলে যাই। দেখো শ্বসনের প্রধান অঙ্গ, উদ্ভিদ কোষে শ্বসনের প্রধান অঙ্গ, 4 নম্বর, এটা হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্ন। 4-এর উত্তরটা কি হবে বলো তো? শ্বসন, শ্বসন, ক্লিয়ার, রেসপিরেশন, শ্বসন, এটা উত্তর দিবা আর কি তোমরা। রাশেদ খান উত্তর দিচ্ছ, উম্মে সালমা 1-এর সি, 1 তো অনেক আগে চলে গেছে রে, তুলনা রহমান সি। আচ্ছা মাইটোকন্ড্রিয়া, ভেরি গুড। তোমরা নাম্বার লেখো আগে, প্রশ্নের নাম্বার লেখো, 4 দিয়ে সি লেখো, তাহলে বুঝতে পারবো কোনটার উত্তর তোমরা দিচ্ছ আর কি। আচ্ছা মনে উত্তর তুমি ভুল করছো মনে, এখানে মনে রেখো শ্বসন মানে সেটা শক্তি উৎপাদনের সাথে জড়িত থাকবে। ওকে শ্বসন সবসময় হয় মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে। চলো এরপরে আমরা 5 নম্বর প্রশ্নের দিকে চলে যাই একটু। 5 নম্বরে আমাদের কি বলেছে, নিচের কোনটি ক্রিস্টি ধারণ করে? ক্রিস্টি, ক্রিস্টি মানে কি? এটা যদি একটা জিনিস হয় এর ভেতরে যেই অভিক্ষেপ গুলো থাকে তার নামে হচ্ছে ক্রিস্টি। তাহলে বলো তো ক্রিস্টি ধারণ করে কোনটা? 5 ক্রিস্টি ধারণ করে কোনটা দেখি, উত্তর কে দেয়? ভেরি গুড নিরুপমা, নিরু সবার আগে উত্তর দিচ্ছে, মাইটোকন্ড্রিয়া। 4 মাইটোকন্ড্রিয়া, 4 ক্লোরোপ্লাস্ট। হাই হাই, এই ওমর ফারুক না ভাইয়া, ক্রিস্টি ধারণ করে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ক্রিস্টি ধারণ করে মাইটোকন্ড্রিয়া। ওকে দাহিক, প্রিন্স, হুজাইফা ইসলাম, 5-এর 4, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, 5-এর 4। এরপরের দিকে চলে যায়, কোনটিতে মাইটোকন্ড্রিয়া সর্বাধিক থাকে? দেখি তো এটা 6 নম্বর উত্তর কে দেয়, কোনটিতে মাইটোকন্ড্রিয়া সর্বাধিক থাকে? উদ্ভিদ কোষ, বৃক্ক, যকৃৎ নাকি অ্যামিবা? এবং যকৃৎ নাকি অ্যামিবা, দেখি এই উত্তরটা কে দেয় আমাদের, একটু দেখা যাক। আর তোমাদের জন্য একটা কথা, সেটা হচ্ছে কিন্তু আমাদের মাস্টার টপিক কোর্সে যারা তোমরা ফ্রিতে ক্লাস করতে চাও, তোমরা কিন্তু আমাদের পেজে মেসেজ দিতে পারো, আর আমাদের কিন্তু দাগানো বইয়ের কিন্তু পিডিএফ খুবই অল্প টাকার মধ্যে কিন্তু তোমরা সবাই পেয়ে যাবা। বায়োলজি পাবা সর্বোচ্চ 100 থেকে 200-র মধ্যে, আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবকিছু পাবা কিন্তু মাত্র 500-র মধ্যে। এবং এটা কিন্তু 2024 সালের সুপার এডিশন বই তোমরা পাবা, এবং কথা দিচ্ছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট দাগানো বইটাই তোমরা পাবা ইনশাল্লাহ। বলো তোমরা বলো, তোমাদের উপরে ছেড়ে দিলাম, বলো। আচ্ছা বায়োলজি তোমাদের উপর ছেড়ে দিলাম, বলো। বায়োলজি 199 টাকা,
আর সকল সাবজেক্ট 510 টাকা। যাও, সকল সাবজেক্ট 510 টাকা, এটা শেষে লিখে দিব আর কি, এটা আমি লিখে দিচ্ছি। আচ্ছা ওকে, 6D, হ্যাঁ ভেরি গুড, 6D। দেখি এরপরেরটাতে যাই, 7 নাম্বার কি বলছে আর কি এটাতে। 7 নাম্বার উত্তর দাও তো কি, কোষের ভেতরে ক্যালসিয়ামের ঘনত্ব। এই যে দেখো ক্যালসিয়াম পড়াইছি তো একটা, আজকে সব উত্তর তো তোরা না দেখে দিতাছস। ক্যালসিয়ামের ঘনত্ব নিয়ন্ত্রণ করে কে বলো? 7। ক্যালসিয়ামের ঘনত্ব কে নিয়ন্ত্রণ করবে? কে নিয়ন্ত্রণ করবে ক্যালসিয়ামের ঘনত্ব? ফ্রি ক্লাস কতদিন নেবেন? দেখো ফ্রির জিনিস তো মানুষজন বেশি খাইলে ভালো লাগে না আর কি, আর ফ্রির জিনিস করতেও নিজেদের কাছেও কেমন জানি খারাপ লাগে আর কি, তাই না? সাইকেল 1 দিচ্ছে, যে দেখো ক্লাস করতে কেমন লাগে আর কি। ওকে, তারপরে যদি তোমাদের মনে হয় যে না ঠিক আছে এখানে তোমরা অনলাইনে ক্লাস করতে পারো, 10 টাকা 5 টাকা দিয়ে কিনে, সাইকেল 2তে ইনশাল্লাহ পেইড আসবে। আর সাইকেল 2তে তোমাদের অনেক পেইড স্টুডেন্ট ইনশাল্লাহ মানে পাবো সব জায়গা থেকে। মাই টোকেন রে, এটা তো তোমরা সবাই পাবা, সবাই পাবো। এটা কে কমেন্ট করছে? এটা মনি কমেন্ট করছে। ওকে মনি, এটা রাইট অ্যান্সার, মাইটোকন্ড্রিয়া। তারপরে যাই, কোষের কত শতাংশ অংশের জন্য মাইটোকন্ড্রিয়া থাকে? দেখি এটা উত্তর কে দাও। এটা একটা ভালো একটা প্রশ্ন, এটা আমার কন্টেন্ট টিমকে অনেক থ্যাংক ইউ, নারুতোকে অনেক থ্যাংক ইউ। আসো নারুতো আসো, আমাদের আজকের কন্টেন্ট টিমের নারুতো। আগে দাঁড়াও, এটা না, আগে ক্লাসটা একটু শেষ করে নি। দেখি এটা হচ্ছে আমাদের কি বলছে আর কি, কত শতাংশ? 8। এটা হচ্ছে 8 নাম্বার প্রশ্ন, 8 নাম্বার। ওকে, এখানে 8-এর ক, 8-এর ক, 8-এর ক উত্তর দিয়েছে মুন্না, উত্তর দিয়েছে মুন্না, ভেরি গুড মুন্না। 8-এর ক, কে যেন 65% দিচ্ছে, কে দিল রে এটা? কত শতাংশ জুড়ে মাইটোকন্ড্রিয়া থাকে? তাহলে একটা কোষের 65% জুড়ে মাইটোকন্ড্রিয়া থাকলে নিউক্লিয়াস থাকবে কোথায়? হ্যাঁ আল্লাহ, এটা কি বলো তোমরা? আচ্ছা খেয়াল করে দেখো, তুমি একটা ফসফোলিপিডের কথা চিন্তা করছো 90 ভাগের মতো আর কি ওইটাতে। চলে আসি, কত শতাংশ জুড়ে মাইটোকন্ড্রিয়া থাকে? রাইট অ্যান্সার হচ্ছে 8-এর ক, 8-এর ক। ওকে ভেরি গুড। এসা সাবরিনা ইয়াসমিন ভুল উত্তর দিয়েছো, ভুল উত্তর দিয়েছো। ওকে 20% হবে, 20%। FM রোজ, FM রোজ 20%। ক্লাস করা নাই তার মানে, ক্লাস করা হয় নাই। তো যাই হোক, এই যে আমাদের আজকের স্লাইডটা কমপ্লিট। বাট এই স্লাইডটার আগে আমাদের এই স্লাইডের জন্য বা এই প্রশ্নের জন্য যারা যারা কাজ করছে, আমাদের নারুতো আছে আর কি। ওকে ফাহাদ, আবির তো নাই, কিছু বলবা? আসসালামু আলাইকুম। তোমাদের সকলের যাতে পড়াশোনা তোমরা সুন্দরভাবে করতে পারো, এর জন্য কিন্তু আমাদের বায়োলজি সিলেবাস টিম থেকে আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের আপ টু দ্য লেভেল বেস্ট আমরা দিয়ে কষ্ট করার চেষ্টা করতেছি, এবং তোমাদের জন্য যে পেড পিডিএফ গ্রুপ আমরা কিন্তু সবাই কাজ করতেছি। পিডিএফ এর বইগুলো সুন্দরভাবে দাগিয়ে, অন্য রাইটারের বই থেকে এক্সট্রা ইনফরমেশন গুলা নিয়ে স্টিকি প্যাডে লিখে তোমাদের একটা বইতে সুন্দরভাবে গুছিয়ে দেওয়া, যাতে করে তোমাদের একটা চ্যাপ্টার পড়ার জন্য 3 থেকে 4টা বই ঘাটাঘাটি করা না লাগে। এবং আমাদের যে প্রাইস সেট করে দিচ্ছেন আজকে শাকিল ভাই, তোমরা সবাই হয়তো বা জানো যে বায়োলজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটার জন্য জাস্ট 200 টাকা বা 199 টাকা, এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সকল বইয়ের জন্য 510 টাকা। আশা করি তোমাদের সকলের জন্য এটা খুব হেল্পফুল হবে। এবং আমাদের স্লাইডগুলো কেমন লাগে তোমাদের, তোমরা সবাই কমেন্ট করে জানাও ভালো লাগে নাকি খারাপ লাগে, বা কোথাও কোনো ইমপ্রুভমেন্টের জায়গা আছে কিনা। আমাদের ভাইয়ের নাম হচ্ছে নারুতো ভাইয়া, ও আমার কিন্তু স্টুডেন্ট। ও বর্তমানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ও আইবিএ তে পড়াশোনা করছে আর কি। এবারই অ্যাডমিশন হলো আর কি, যেহেতু সে সেকেন্ড টাইম ছিল। মেডিকেলের জন্য খুবই ফ্রিকার ছিল আমার নারুতো, কিন্তু যেই হোক ভাগ্যে না থাকলে যেটা হয় আর কি। বাট হি ইজ সো মাচ ডেডিকেটেড ইন মেডিকেল। তো আমাদের কন্টেন্টের অনেক দায়িত্ব আমার নারুতো পালন করে আর কি, আমার নারুতো। এছাড়াও সৌরভ আছে, সৌরভ দাদা থাকে এখানে, এখানে আবিদ এখানে আজকে নাই। তো আমাদের কন্টেন্টের জন্য প্রায় মিনিমাম 5 থেকে 6 জন তো কাজ করেই থাকে এক একটা জিনিসের জন্য, তারপরে তো ভুল হয়। আর আমি তো তোমাদের সামনে এসে শুধু বক বক করি আর কি। ওকে আচ্ছা আচ্ছা, আর ওর কি নাম? উজুমাকি নারুটো। ওটা কি? এটা উজুমাকি নারুটো মেন ক্যারেক্টারের নাম। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে অনেকে অ্যানিমে দেখো, নারুটো বোঝা যাচ্ছে। ওর নাম আমরা নারুতোই থাক, ওর নাম আমরা মানে আসল নাম নাই প্রকাশ করি। জি নারুটো, উজুমাকি নারুটো। অবভিয়াসলি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা তাহলে তোমাদের জন্য যেটা আর কি বলার থাকলো আর কি, সেটা হচ্ছে আমরা একটু আমাদের স্লাইডের বিষয়ে একটু কথা বলি আর কি। দেখো আমাদের কিন্তু অলরেডি তোমরা সবাই জানো যে লাল সবুজের দাগানো বই, লাল সবুজের দাগানো বই, এই লাল সবুজের দাগানো বইটা কিন্তু এতটা হিট করছে সব জায়গাতে, এবং এত মানুষ চুরি করতেছে আর বলার অপেক্ষা রাখে না। তোমাদের যারা
24-এর মানে যারা নতুন বই কেবল বাজারে আসছে বা তোমরা নতুন বই কেনো নাই, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। নতুন বই অনেক গুরুত্বপূর্ণ এক্সট্রা তথ্য আসছে, আমরা কি করছি, আমরা সেই গুরুত্বপূর্ণ এক্সট্রা তথ্যটা লাল কালার দিয়ে দাগাই দিছি। ওকে, মানে যে পেইড পিডিএফটা বা এই পিডিএফ লাল কালার দিয়ে দাগাই দিছি, আর যেটা সবুজ কালার বা যেটা টিয়া কালার, ওই টিয়া কালার দিয়ে কিন্তু আগের যে তথ্যগুলো সেটাই। তাহলে যারা কিনা আগের বই ইউজ করো, তাহলে তোমরা আমাদের পেইড পিডিএফটা নিলেই তুমি বুঝতে পারবা যে কোনটা নতুন ইনফরমেশন আছে, তাহলে তোমার বুঝতে আর কোনো কষ্টই হবে না। তাহলে শুধুমাত্র দেখবে যে কি লাল দাগ, লাল দাগে হতেছে তোমার নতুন ইনফরমেশন। তাহলে তুমি চিন্তা করো কতটা চাপ থেকে তুমি রিলিজ পেয়ে যাবা। এটা তো গেল। এর পাশাপাশি আমাদের বোটানি বলি বা জুলজি বলি, বোটানির তো মেইন বই হচ্ছে আমাদের হাসান স্যারের বই। ওকে, আর জুলজির মেইন বইটা হচ্ছে মূলত আজমল স্যারের বই, এটা তো থাকবে। এর পাশাপাশি স্টিকি নোটে আমরা কিন্তু আজিবুর স্যার, মাজেদা ম্যাডাম সকল বইয়ের যা যা প্রশ্নগুলো আসে বিভিন্ন জায়গা থেকে, এই প্রশ্নগুলো কিন্তু পাম কার্ডে পেজ ওয়াইজ আমরা দিয়ে দিচ্ছি। অলরেডি তোমরা আমাদের পেজে কিন্তু দেখছো, এই জিনিসগুলো দেখতেছো আর কি তোমরা। ওকে, আর আমাদের এটা হচ্ছে আমাদের মাস্টার টপিক কোর্স। অলরেডি যারা যারা 25 এবং 26-এর জন্য যারা যারা করতে চাও, আমাদের পেজে তোমরা মেসেজ দিতে পারো, ফ্রিতে এটা তোমরা এনরোল করতে পারো আর কি। আর হ্যাঁ, আমাদের বারবিকিউ কিন্তু রান্না হচ্ছে, আমাদের বারবিকিউ কিন্তু রান্না হচ্ছে। এতটুকু বলে রাখি, 5000 প্লাস শুধু বায়োলজির উপরে 24টা অধ্যায়ের উপরে 5000 প্লাস সুপার এমসিকিউ, সিলেক্টেড এমসিকিউ কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে ইনশাল্লাহ। এই এমসিকিউ গুলো তুমি প্র্যাকটিস করলে আমার বিশ্বাস যে তুমি খুবই কম জায়গাতে আটকাবা, কারণ প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। তুমি জানো, বাট বারে বারে প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস করার জন্য তোমার দরকার ভালো প্রশ্ন, হজবরল প্রশ্ন না। আমি একটা অধ্যায় থেকে 1000 প্রশ্ন পড়বো, আর একটা অধ্যায় থেকে আমি 150 বা 200টা প্রশ্ন পড়বো, বাট 200টা প্রশ্ন যাতে আমার ওই 1000টাকে কাভার করে। তো এটা হচ্ছে আমাদের মেইন কথা। আর তোমাদের জন্য যেটা বলার ছিল সেটা হচ্ছে যে আমাদের পিডিএফটা, যেটা পিডিএফ এর ক্ষেত্রে যেটা পেইড পিডিএফ গ্রুপ সবাই অনেকে চাচ্ছে, সেটা হচ্ছে একটা হচ্ছে শুধু বায়োলজি দাগানো বই, শুধু কি আমাদের পেইড পিডিএফটা একটু ভালো করে লিখে দিই, পেইড পিডিএফ। একটা হচ্ছে বায়োলজি দাগানো বই 2024-এর এডিশন, আর আরেকটা হচ্ছে ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস বায়োলজি, এটা একটা দাগানো বই। ক্লিয়ার? এইটা দাগানো বই, এটার জন্য একটা আলাদা থাকবে, এটার জন্য একটা আলাদা থাকবে। তো আমার ব্যাপারটা হচ্ছে তোমরা একটু আমাদেরকে প্রাইসটা সিলেক্ট করে দাও, যেহেতু 2024-এর সকল এডিশন, এবং আমাদের কথা দিচ্ছি যে আমাদের মতো দাগানো বই আমার মনে হয় না কোনো প্ল্যাটফর্মে তোমরা পাবা আর কি, সুযোগ নেই আর কি। সেক্ষেত্রে আমরা প্রাইসটা কত রাখতে পারি আর কি, আমাকে বলো। শুধু বায়োলজি 24টা অধ্যায়ের জন্য কতটুকু প্রাইস রাখা যায়? ওকে, এবং আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য আমাদের পেইড যে পিডিএফটা থাকবে সেটা আমাদের কতটুকু রাখা যায়, তোমরা আমাদেরকে একটু বলো, আমরা একটু তোমাদের মতামত একটু শুনি আর কি, যারা যারা লাইভ করছো আর কি। সেটা হতে পারে এখানে 199 টাকা, ওকে, আর এখানে হতে পারে 510 টাকা, যেটা আমি চিন্তা করে রাখছি আর কি। তোমরা আমাকে যদি একটু জানাতা, কারণ আমার মনে হয় না যে অন্যান্য জায়গায় তোমরা কেউ 2600 দিয়ে নাও, কোনো জায়গায় 1400 দিয়ে নাও। আমার মনে হয় তুমি জাস্ট একটু কম্পেয়ার করে, কই 2600 টাকা 1400 টাকার আর আমাদের এই কই 200 টাকা বা 500 টাকার, তুমি শুধু একটাবার কম্পেয়ার করে দেখো যে বইয়ের কোয়ালিটিটা কি, দাগানোর কোয়ালিটিটা কি। আচ্ছা, আমি একটু কমেন্ট দেখি। না, তোমরা আমাদেরকে জানো। আচ্ছা, পূজা চক্রবর্তী 249 টাকা আর 549 টাকা, বা একটা ভালো একটা। আচ্ছা আচ্ছা, না না না, তোমরা জাস্ট একটা জানো, আমার কাছে মনে হয় না যে এই এত কম টাকায় যে এত মানে বড়, এবং আমি কথা দিচ্ছি এর মতো পিডিএফ তুমি পাবা না, আমি কথা দিচ্ছি পাবা না, তুমি এটা লিখে রেখো, তুমি পাবা না। আমাদের গুলো চুরি করে যদি দেয়, বাট পাবা না। কি পরিমাণে যে কষ্ট করছি আর কি আমরা, এটা তুমি চিন্তা করতে পারবা না, এটাতে বিশ্বাস করো। আর যেহেতু নতুন ভাবে যেহেতু শুরু হচ্ছিল আবারও, এর জন্যই কিন্তু পিডিএফ এর দামটা কিন্তু কমায় রাখছি। বাট আমি কিন্তু সব চেক করে দেখছি, কোনো প্ল্যাটফর্মে 1300 টাকা 1400 টাকার নিচে কোনো পিডিএফই নাই। তারপর তাদের দাগানো বইটা তুমি একটা স্ক্রিনশট দেখবা, আর আমাদের দাগানো বইটা একটা স্ক্রিনশট দেখবা। যদি তোমার ভালো না লাগে, আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম, আমি তোমাকে ফেরত দিয়ে দেবো তোমার টাকাটা, যাও। সেটা দাগানোর কোয়ালিটি হোক, তথ্যের কোয়ালিটি হোক, বই সাজানো হোক, দেখো।
আচ্ছা ঠিক আছে, অবন্তী বলছে 200 আর 500। ওকে, অবন্তী বলছে 200 500। আচ্ছা 200 550। আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা ফাইনালাইজ করলাম তোমাদের বায়োলজির 24-এর এডিশনের সকল বই, সকল দাগানো বই তুমি পাবা মাত্র 199 টাকায়। যাও, খুশি? আর আমাদের পিসিবি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এটা পাবা মাত্র 510 টাকায়। 510 টাকায়। ক্লিয়ার? এতটুকু জিনিস এইটা আমার মনে হয়। আচ্ছা 510 টাকায় দিব নাকি 499 টাকায় দেবো? সবই তো 9 হয়ে যাচ্ছে, আমাদের লস হবে যদিও আমরা জানি, তাই না? আচ্ছা যাও, এই 9 জন্য আমি এটা মুছে দিলাম। যাও 499, যাও 499, 11 টাকা এখান থেকেও কমাই দিলাম। যাও, ওকে। আর আমাদের কোন নাম্বারে আমরা পাঠাতে হবে টাকা, এটা আমাদের পেজে যারা যারা নক করবে আমাদের পেইড গ্রুপের জন্য, তাদের সবাইকে আমরা নাম্বার ফুল প্রসেস দিয়ে দিব। ওকে, তাহলে বলো আলটিমেটলি শুধু বায়োলজি কত টাকা? 199 টাকা। ওকে, আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কত টাকা? 499 টাকা। দারুণ একটা কনফিগারেশন পেইড পিডিএফ, আশা রাখি তোমাদের সবার সাধ্যের নাগালে থাকবে। এবং আমাদের দেখো বিকাশ নাম্বার তো এখানে আমরা তোমরা আমাদের ইয়েতে কমেন্ট করো আর কি, আমাদের পেজে তোমরা নক করো, নক করলে তোমরা পেয়ে যাবা। আর একটা কথা যেটা তোমাদেরকে একটু জানানোর কথা রয়েছে, 1 টাকা তো ভাঙতে হবে না, 1 টাকা পাঠাতে হবে না, তোমরা তো বিকাশে নিবা, তাই না বলো? এটা তো বিকাশে নিবা তোমরা, 199 আর 499। ওকে, আচ্ছা, বাট তোমরা এটা একটু জানিয়ে দিও, টোটাল 800 টাকা। এই টোটাল 800 টাকা না তো নিরুপমা, টোটাল 800 টাকা কেন? তুমি যদি শুধু বায়োলজি নাও তাহলে 199 টাকা, বাট তুমি যদি বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স নাও সেক্ষেত্রে মাত্র 499 টাকা। তো তোমার কেন 800 টাকা হইতে যাবে বলো? 800 টাকা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রির সবকিছু ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট সবকিছু থাকবে। যাও, এর থেকে কমে দাও তো বাংলাদেশে পসিবল না। আর বললাম না একটা কথা, আমাদের কোয়ালিটির সাথে অন্য কারো কোয়ালিটি তুমি মেলাইতে পারবে না। চ্যালেঞ্জ নাও, আমার একটা ওপেন চ্যালেঞ্জ নাও, নিয়ে একবার ট্রাই করে দেখো। আমাদের যে বইটা দেওয়া আছে না, বইয়ের ছবিগুলো দেওয়া আছে, আর ওদের গুলো একটু মিলিয়েও তো XYZ এর আর কি। আচ্ছা শোনো, এখন কথাটা হচ্ছে যে আমরা যে পেইড, হ্যাঁ বারবিকিউ এর দাম তো এখনো বলা যাবে না ভাইয়া। বারবিকিউ এর বইটা এখনো কুকড হচ্ছে, আগে কুকিং হোক, কুকিং হওয়ার পরে তোমাদের যেরকম পিডিএফ গুলো দেখো পানির দরে দিয়ে দিলাম, বারবিকিউ দেখবে পানির দরে বারবিকিউ পাবা। বারবিকিউ খেতেও মজা, পড়তেও মজা, প্র্যাকটিসেও মজা, ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি বারবিকিউ। এখন আসো যে জায়গাটাই, সেটা অনেকের একটা প্রশ্ন থাকে যে ভাইয়া আমরা পেইড গ্রুপে যুক্ত হলে সাথে সাথে কি সব পিডিএফ পাবো? ব্যাপারটা হচ্ছে আমরা তো রোবট না। 2024-এর বই কেবল আসলো, 2024-এর বই যেহেতু আসছে কেবল, বায়োলজিটা সবার আগে দেওয়ার চেষ্টা করব। মানে ওই দিন 15 ডেজের মধ্যে আমাদের বায়োলজিটা প্রত্যেকটা বইয়ের 24টা অধ্যায়ের বইয়ের আমরা পিডিএফ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওই দিন 15 ডেজ, মানে সামনে যে মাস আসবে সেপ্টেম্বর, এটার মধ্যে। আর বাকিগুলো আস্তে আস্তে খুবই দ্রুত দেওয়া হবে আর কি, কারণ একসাথে এতগুলো পিডিএফ করতে পারবো না, কোয়ালিটি ফল ডাউন করবে, আমাদেরকে একটু টাইম দিতে হবে। তোমরা গ্রুপে পেইড করে যুক্ত থাকবা, দেখবা উইদিন 15 or 20 ডেজের মধ্যে বায়োলজি সব পেয়ে গেছে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার 98 টাকা কেন? 98 কোথায় গেল আর কি? এই তোমরা শোনো, 199 টাকা, 199 টাকা আর 499 টাকা যোগ করলে কত হইতেছে? 9 9 18, 18 8 হাত থেকে কত? 1, তাই না? তাহলে এখানে 9 9 18 আর একে কত হয়? 19, হাতে থেকে আরো 1, 4 আর একে 5, কত হয়? 698, তাই তো? তাহলে দেখো 698 টাকা হচ্ছে, কিন্তু তোমরা এটা হিসাব করতেছো কেন ভাই? ব্যাপারটা হচ্ছে শুধু বায়োলজি নিলে দাম পড়বে 200 টাকা, আর যদি কেউ টোটালি প্যাকেজ নিতে চাও, প্যাকেজ পিসিবি প্যাকেজ, এখানে বায়োলজি পাবা, প্যাকেজ নিলে পাবা হচ্ছে মাত্র কত টাকায়? 500 টাকায় বা 499 টাকায়। শুধু বায়োলজি 199, শুধু বায়োলজি পিডিএফ 199, আর পিসিবি বায়োলজি বান্ডেল প্যাকেজ পাবা মাত্র 499 টাকায় ইনশাল্লাহ।
ওকে, তো আমার মনে হয় যে আমাদের আজকের 4 নাম্বার ক্লাসটা এখানে শেষ হলো। আর যারা আমাদের মাস্টার টপিক কোর্স সাইকেল 1-এ আছো, আজকে তো আমাদের গ্রুপে তো ক্লাস নিতে পারলাম না, সিক্রেট গ্রুপে, মানে আমাদের হয়তোবা ওয়াইফাইয়ের অবস্থা খারাপ, ক্যামেরা সব সেট আপ করে রাখছিলাম আর কি। এটা তো আশা রাখি নেক্সট দিন আবারও আমাদের ক্লাস হবে। তোমরা সবাই ভালো থেকো। আর আমাদের পিডিএফ গ্রুপের জন্য অলরেডি আমরা তোমাদের জন্য মেসেঞ্জার বা আমাদের পেজে যে ইনবক্স সেটা অন করে দিয়েছি। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে আমাদেরকে প্রশ্ন জানিও আর কি। ওকে, হুম।